পাত্রপক্ষ পাত্রীর বাড়িতে গিয়ে পাত্রী দেখে, কিন্তু আপনি এসেছেন সরকারি হসপিটালে পাত্রী দেখতে। হাস্যকর না ব্যাপারটা, তাই না? আদিবার কথা শুনে ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে আছে ফয়সাল। তার দৃষ্টি শুধু আদিবার উপরে। ফর্সা গাল রাগে লাল রং ধারণ করেছে, কথার মাঝেও রয়েছে গালে টোল। ফয়সাল খেয়াল করলো আদিবার ডান গালে কালো রঙের একটি তিল রয়েছে, যার ফলে চেহারার সৌন্দর্য দ্বিগুণ ফুটে উঠেছে। ফয়সালের তাকানো দেখে আদিবা কিছুটা অস্বস্তি বোধ করে বলল, রাজনীতিতে যার সম্মান সবার উঁচুতে, যে ব্যক্তি কিনা হাজার মেয়ের ক্রাশ, সেই মানুষ কিনা আমার মতো সাধারণ একজন মেয়েকে এভাবে দেখছে। আপনার উপর যে মেয়েগুলো ক্রাশ খায় তারা কিন্তু ভীষণ রেগে যাবে। ফয়সাল তখন তার আশপাশটা ভালো করে দেখল। কেউ না থাকায় শান্তির নিঃশ্বাস ছেড়ে বলল, বেশি বকবক করো তুমি। আব্বু যে কি দেখলো তোমার মাঝে বুঝলাম না। আগে বলুন, সরকারি হসপিটালে কেন মেয়ে দেখতে এসেছেন? পাত্রী বাসায় গেলে কি ঝাড়ু দিয়ে পেটায়? শুনেছি বিরাট ধনী আপনারা। তাছাড়া ধনী লোকরা কিপটেই হয়। মানে হলো, পাত্রীর বাসায় গেলে সাথে করে মিষ্টি কিনতে হবে, পাত্রীকে কিছু টাকাও দিতে হবে। সেই ভয়ে হসপিটালে এসে ফ্রিতে পাত্রী দেখছেন। আপনার মতো কিপটে ছেলেকে কিছুতেই বিয়ে করব না। ফয়সালের সাথে রাগ দেখিয়ে হসপিটালের ভেতরে চলে আসলো আদিবা। বেডে বসে আছে ওর বেস্ট ফ্রেন্ড অরিন আর অরিনের মা। এখন আসা ফয়সাল কেন হসপিটালে পাত্রী দেখতে এসেছে, আর কেনই বা আদিবার রেগে আছে? আজ সকালে আদিবার বেস্ট ফ্রেন্ড অরিনের আম্মুকে হসপিটালে ভর্তি করা হয়েছে। অরিনের আব্বু দেশের বাইরে থাকায় অরিন তার মাকে নিয়ে এসেছে। অরিন একা কিছু পারবে না বলে কান্নাকাটি করে আদিবাকে সাথে করে নিয়ে এসেছে। সরকারি হসপিটালে থাকলেও ওষুধপত্র নিজেদেরই কিনতে হয়, তাই আদিবা প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসিতে আসে মেডিসিন কেনার জন্য। তখন দোকানের একটি ছেলে ফিসফিস করে বলতে লাগলো, কি চাই, ফিলোরা নাকি জয়া? আদিবা বিরক্তি ও রাগ প্রকাশ করে বলল, লাগবে না। ছেলেটি তখন দুষ্টু হাসি দিয়ে বলল, আরে প্যাকেট করে দিব, লজ্জার কি আছে? মেয়েরা তো এইসবের জন্যই আসে। আদিবা এবার খেপে গিয়ে ছেলেটির লম্বা লম্বা চুল ধরে টান দিয়ে টেবিলে মাথা বাড়ি দিয়ে বলল, মেয়ে দেখলেই ভাবিস অসহায়? তোরা যেভাবে বলবি সেইভাবে সব কিছু হবে। দুর্বল ভাবছিস আমাদের, তাই না? আজ তোর এই মোরগ ছুটি টেনে না ছিঁড়তে পারলে আমার নামও আদিবা নয়। লোকজন ভিড় করে দাঁড়ালো। কেউ কেউ বলল, কি জল্লাদ মেয়েরে বাবা। আবার অনেকে বলল, ভালোই হয়েছে, এই ছেলেদের কারণে মেয়েরা নিরাপদ নয়। ফার্মেসিতে থাকা লোকজন ছেলেটিকে আদিবার থেকে দূরে সরালো। আদিবা তখন রাগে গজগজ করতে করতে বলল, আরেকবার যদি লুচ্চামি করতে দেখেছি তাহলে তোর মুখ ভেঙে কুকুরকে খাওয়াবো। আদিবার এই সাহসিকতার রূপ মুগ্ধ করেন ফয়সালের বাবা অর্থাৎ শফিক আহমেদকে। দূর থেকে তিনি আদিবাকে দেখছেন আর আনন্দের হাসি হাসছেন। বাহ, মেয়েটা দেখছি খুব সাহসী। অন্য কোনো মেয়ে হলে চুপচাপ চলে যেত, আর যদি মেয়েরা এইভাবে প্রতিবাদ করতো তাহলে দেশটা এই রসাতলে যেত না। আমার বীর ছেলের জন্য এমন বীর মেয়েই প্রয়োজন। তখনই উনি আদিবার পিছু নেন। পরে জানতে পারেন আদিবা তার বান্ধবীর মাকেই হসপিটালে ভর্তি করিয়েছে। পরে ফয়সালকে ফোন দিয়ে বলল হসপিটালে আসার জন্য। এমন পাত্রী কিছুতেই উনি হাতছাড়া করতে চান না। অতঃপর ফয়সাল হসপিটালে এসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল আদিবাকে। প্রথম দেখায় ভালো লাগলো আদিবার ঝাঁঝালো কথাগুলো তাকে নিরাশ করলো। মুখ কালো করে শফিক আহমেদকে এসে বলল, আব্বু, মেয়ে তো পুরোই ধানি লঙ্কা, কিছুতেই সংসার করার উপযোগী নয় এই মেয়ে। ছেলের কথা শুনে চোখে মুখে রাজ্যের বিরক্তি নিয়ে বিড়বিড় করে বললেন উনি, তোমার সাথে মানানসই এই মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ে তোমার সাথে থাকতে পারবে না। রাজনীতি করতে করতে নিজেকে মাফিয়া বানিয়ে ফেলেছ। তোমাকে সাহায্য করার জন্য আমার প্রয়োজন মাফিয়া বৌমা, যে কোনো কিছুতেই ভয় পাবে না, বরং বেশি তিরিং বিরিং করলে উল্টো উত্তম উদ্যম দেবে। যেভাবে আম্মু তোমাকে দেয়, তাই না? বচ্চেলে কোথাকার, আমাকে নিয়ে মজা তাই না? আমিও বললাম এই সাহসী মেয়েই হবে আমার বৌমা। চলে যাওয়ার আগেই আদিবাকে ডাকলেন শফিক আহমেদ। আদিবা কাছে আসতে আসতে বললেন, তোমার আব্বুর নাম্বারটা দাও তোমা, ওনার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। আদিবা বুঝে মনে মনে ভীষণ বিরক্ত হতে লাগলো। একসময় সে এই বাপ ছেলের বিশাল বড় ফ্যান ছিল,
কিন্তু আজকের পর থেকে তাদের নামের আগে থেকে ফ্যান নামক উপাধি সরিয়ে দিয়ে শফিক আহমেদকে ভুল নাম্বার দিল। কিন্তু দুর্ভাগ্যবশত নম্বর বন্ধ থাকায় শফিক আহমেদ বললেন, মা, তোমার আব্বুর নাম্বারটা বন্ধ। মনে মনে ভীষণ খুশি হলো আদিবা। তবুও মুখের কষ্টের ভাব ফুটে তুলল আর বলল, আসলে হয়েছে কি আঙ্কেল, এই নাম্বারে আব্বুকে শুধু রাতে পাবেন, দিনের বেলায় উনি ফোন কাছে রাখেন না। আচ্ছা মামনি, আমাদের খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, কেমন? অবশ্যই আঙ্কেল। ফয়সাল এবং ওর বাবা চলে যেতেই শব্দ করে বলল আদিবা, এই জীবনে আর কখনোই দেখা হবে না আপনাদের সাথে। বাবাকু বাবা, ওই গুন্ডা ছেলেকে বিয়ে করে আমার জীবন জাহান্নাম করার কোনো ইচ্ছে আমার নাই। মজা করে একটু বকা কিংবা থাপ্পড় দিল, সেটা নিয়ে যুদ্ধ করে রোদের মাঝে দাঁড় করিয়ে রাখবে ওই রাজনীতিবিদ ছেলে। সেদিন রাতেই অরিন ওর মাকে নিয়ে বাসায় চলে যায়। আদিবা চলে যায় তার বাসায়। রাত 9টা। আদিবা তার মুঠোফোনটার দিকে সেই কখন থেকে তাকিয়ে আছে। একজনের ফোনের অপেক্ষা করতে করতেই সেই মূল্যবান ফোনটি চলে আসলো। ফোনটা কানে নিয়ে এসে দরজা বন্ধ করে বলল, আজ দেরি করলেন যে ফোন দিতে, জানেন কখন থেকে ওয়েট করছি। সরি আয়তু, আমার শরীরটা ভালো ছিল না, ওনাকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম, মাত্র আসলাম। তো কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো। তবে এখন আন্টির শরীর কেমন? আগের থেকে অনেকটা সুস্থ আছেন, তবে রেগুলার মেডিসিনও চেক আপ করাতে হবে। তোমাকে তো বলেছি আমার পরিবারের কী অবস্থা। আপনাকে কতবার বলেছি আপনার নাম ঠিকানা আমাকে দিন, দেখি আপনার কোনো হেল্প করতে পারি কিনা। কিন্তু আপনার তো সেই একই কথা, কারো হেল্প নেবেন না, একাই সব সামাল দিবেন। ফোনের ওপাশের ছেলেটি হাসলো। 3 মাস ধরে এই অজানা ছেলেটির সাথে প্রতিদিন রাত 9টায় কথা হয় আদিবার। রং নাম্বারে আসা এই কলের জন্য প্রতিদিন অপেক্ষা করে সে। কিন্তু এখনও এই ছেলের নাম কিংবা পরিচয় সে জানে না। শুধু জানে ছেলেটির বাবা বেঁচে নেই। তারা 3 ভাই 3 বোন। পরিবারের অবস্থা বেশি ভালো না থাকায় ইন্টার পর্যন্ত লেখাপড়া করে ছোটোখাটো চাকরি করছে সে। এক বোনের বিয়ে দিয়ে দিয়েছে, আর বাকি 4 জনের পড়ালেখা, মায়ের অসুস্থতার খরচ সব একা হাতে সামলাচ্ছে সে। এইসব শুনে হয়তো আদিবা ছেলেটির প্রতি দুর্বল হয়ে পড়েছে। হতে পারে ছেলেটির কষ্টের কাহিনী তার মনকে আকর্ষণ করেছে। হঠাৎ দরজায় মায়ের কণ্ঠ শুনে আদিবা ফোনের ওপাশে থাকা ছেলেটিকে বলল, আম্মু ডাকছে, রাখছি। ভালো থেকো। বিছানা থেকে উঠে দরজা খুলতেই আদিবার মা বলল, তাড়াতাড়ি আয়, তোর বাবা অপেক্ষা করছে। আদিবা চলে গেল রাতের খাবার খেতে। বাম পাশের চেয়ারে বসে আছেন আদিবার আব্বু মিস্টার নিজামুদ্দিন, আর তার পাশে বসেছে আদিবার 5 বছরের ছোট্ট বোন আদুরি। আদিবার মা খাবার বেড়ে দিলেন। আম্মু, অরিনের আম্মু বললো আজকে নাকি ওই রাজাকারের বাচ্চা ফয়সাল তোমাকে দেখতে এসেছে, তাও আবার হসপিটালে। আচ্ছা মা, ওদের টাকা পয়সা কি সব শেষ হয়ে গিয়েছে? আদিবার বাবা রাজনীতি একদম পছন্দ করেন না, সেই জন্যই তিনি ফয়সালকে রাজাকারের বাচ্চা বলেই ডাকেন। জানি না গো আব্বু, আমিও তো অবাক হয়েছি তখন যখন দেখলাম বিখ্যাত ব্যক্তি ফয়সাল আহমেদ আমাকে দেখতে এসেছে। তুমি কি রাজি আম্মু? কেসে উঠল আদিবা। মিস্টার নিজামুদ্দিন পানির গ্লাস এগিয়ে দিয়ে বললেন, রিল্যাক্স আম্মু, শান্ত হয়ে খাবার খাও। রিল্যাক্স কিভাবে হব আব্বু? তুমি জিজ্ঞাসা করছো ওই ছেলেকে বিয়ে করতে কিনা আমি রাজি নাকি? আব্বু, আমার মাথার তার ছিঁড়ে গেছে এমন মনে হয় তোমার? বিজয়ীর হাসি হাসলেন মিস্টার নিজামুদ্দিন। উনি এমন বড় পরিবারে কিছুতেই মেয়ের বিয়ে দেবেন না। উনি ওনার সামর্থ্য অনুযায়ী এমন লোকের কাছেই মেয়ের বিয়ে দেবেন যেন কথা শোনাতে না পারে। আদরি তখন অভিমানী সুরে বলল, আপু, এই লোকগুলো মোটেও ভালো না, তোমাকে দেখে টাকাও দিল না। আম্মুকে বলবো তোমাকে কালোটি পরিয়ে দিতে, বাজে লোকগুলো নজর দিয়ে গেছে। ওই ছেলের থেকে তো আমার ক্লাসের জিসান ভাইয়া অনেক ভালো, প্রতিদিন আমাকে চকলেট গিফট করে। আমি জিসান ভাইয়াকে বলেছি যদি সবসময় চকলেট গিফট করো তাহলে বড় হয়ে তোমাকে বিয়ে করব, আর না করলে তোমাকে বিয়ে করব না। ছোট মেয়ের কথা শুনে রাগে দৃষ্টিতে তাকালেন মিস্টার নিজামুদ্দিন। আদরি তার ইনোসেন্ট মার্কা মুখে পাপ্পি নিয়ে বললেন, তুমিই তো বলেছো আমরা 2 বোন, তোমার মেয়ে কম বন্ধু বেশি, সেজন্যই তো শেয়ার করলাম বন্ধু হিসাবে। আদরি তার ইনোসেন্ট মার্কা মুখে পাপ্পি দিয়ে বলল। এবার সবাই হেসে দিল। খুনসুটির ভিতরে তাদের রাতের খাবারের সমাপ্তি ঘটল। পরের দিন সকালে আদরি এসে আদিবাকে বলল, আপু, আমি মনে হয় আর বাঁচবো না। আদরের কথা শুনে ভয়ে তার গালে কপালে বেঘরে চুমু দিতে লাগলো সে।
মরে যাবে কথাটা যেন তার বুকে তীরের মতো লেগেছে। কাছের কোনো মানুষ যদি বলে মরে যাবে, তাহলে মনের ভেতর কী চলে তা সেই মানুষটা ছাড়া আর কেউ বোঝে না। ভয়ে ভয়ে আদুরির কপালে গায়ে হাত বুলিয়ে বলল, জ্বর তো নেই, তাহলে কি হয়েছে তোর? আমার সাথে আসো, আমার পড়ার টেবিলের কাছে, পরে বলছি। আদুরি আদিবাকে নিয়ে গেল তার পড়ার টেবিলের কাছে। দরজার দিকে তাকিয়ে মা বাবাকে দেখতে না পেয়ে বলল, আমাদের স্কুলে সিয়াম ভাইয়া আমাকে হুমকি দিচ্ছে আপু। আমি যদি জেসন ভাইয়ার কাছ থেকে চকলেট নিই তাহলে নাকি আমাকে মারবে। এই দেখো একটা চিঠি। চিঠিটা ধরিয়ে দিল আদিবার হাতে। বাচ্চা হাতের লেখা থেকে বোঝা যাচ্ছে চিঠিতে লেখা আছে, আদরিনী, তুই ওই জিসানের কাছ থেকে চকলেট নিবি না। এখন থেকে চকলেট আমি তোকে কিনে দিব। কথা না শুনলে মায়ের হবে মায়ের। বেশ অবাক হলো আদিবা। ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো, কোন ক্লাসে পড়ে সিয়াম? ক্লাস 3। আদিবার মাথায় চিন্তার ভাঁজ। ক্লাস 3 ছেলে এই ধরনের চিঠি লিখতে পারে তার কাছে অজানা। তার ছোট বোন আদরি সবে প্লের গণ্ডি ছাড়িয়ে নার্সারিতে উঠেছে। মেয়েটা ভালো থাকায় বাংলা বানান খুব সহজে সে শিখে নিয়েছে। আর এখন কি না সেই নার্সারি পড়া মেয়েকেও লাভ লেটার পাঠানো হয়। ডিজিটাল বাংলাদেশ এখন যে সত্যি ডিজিটাল হয়ে গেছে, কিন্তু ছোট বোনকে এই বয়সে এইসবে জড়ানো একদম ঠিক না। তাই মুখে মিষ্টি হাসি নিয়ে আদুরিকে কোলে নিয়ে বলল, বনু, তুমি এখন থেকে জিসান কিংবা সিয়াম কারোর সাথেই কথা বলবে না, কেমন? কেন আপু? কারণ তোমার এখন খেলাধুলা এবং পড়ালেখা করার বয়স। মাথার মধ্যে বড়দের চিন্তা ভাবনা নেওয়ার বয়স না। তুমি জানো, যেদিন তুমি ডক্টর হবে তখন কত শত মানুষ তোমার কাছে আসবে সেবা নেওয়ার জন্য। তোমার খুব ইচ্ছে মানুষের সেবা করা, তাই না? তো এখন তো ছোট আমি, তাই পারছি না। জানো, সেদিন একটা নানু আসছিল, কি ময়লা কাপড়, তাই আমি আব্বুর আলমারি থেকে অনেক সুন্দর একটা শাড়ি ওই নানুকে দিয়ে দিয়েছি। নানু বলছিল তার নাকি ক্ষুধা লাগছে, তাই আমি ফ্রিজ থেকে আইসক্রিম বক্স পাউরুটির প্যাকেট দিয়ে দিয়েছিলাম। নানু তখন এসে বলেছিল, আর অনেকদিন পর আমার সোহাগ বড়লোকের আইসক্রিম খাইব। আচ্ছা আপু, বড়লোকের আইসক্রিম কি? আদিবা বুঝলো কোনো বয়স্ক মহিলা ভিক্ষা করার জন্য এসেছিল। আম্মু হয়তো ঘুমিয়েছিল, সেই জন্য এই বুড়ি যা মনে হয়েছিল তাই করেছে। বুকের বাঁ পাশে এক ধরনের শান্তির বাতাস বইতে লাগলো। আদুরিকে বলল, তুমি যে তাকে ভালোবেসেছ সেই জন্যই উনি খুশি হয়েছেন। আচ্ছা, বাসায় ভাত ছিল না? আদুরি মুখ কালো করে বলল, আমি ভাতের পাতিলে ধরতে পারিনি, ভীষণ ছোট তো আমি। আম্মুকে ডাকতে গিয়েছিলাম, পরে দেখি আম্মু ঘুমাচ্ছে। তুমি তো জানোই ঘুম থেকে ডাকলে আম্মুর মাথা ব্যথা করবে, সেজন্যই হাতের কাছে চা পেয়েছি তাই দিয়েছি। আদুরির কপালে চুমু দিয়ে বলল আদিবা, এই না হলে আমার বোন এখন থেকে জিসান এবং সিয়াম কারোর সাথেই কথা বলবে না। আজ থেকে চকলেট আমি কিনে দিব, তবে বেশি নয়, কারণ... আদিবা বলার আগেই আদুরি বলল, দাঁতে পোকা হতে পারে। আদুরির কথায় হাসলো আদিবা। আজকের দিনটা হলো শেয়াল মামার বিয়ে। আকাশে দেখা যাচ্ছে এই বৃষ্টি এই রোদ। সূর্য মামার কঠিনতম আলোর মাঝে পড়ছে ঝিরঝির বৃষ্টি। আবার দেখা যাচ্ছে ঢাকঢোল পিটানোর মতো বজ্রপাতের শব্দ। বড্ড একগুঁয়ে লাগছে ফয়সালের। আকাশের এই রং ঢং তাকে আটকিয়ে রেখেছে বাসায়। জামতলার মোড়ে আজ বিচার হবার কথা, কিন্তু আকাশের রং তামাশার কারণে হচ্ছে না। একা একা যখন বোরিং ফিল করছিল সে, তখনই তার বন্ধু আরিফ এসে দাঁড়ালো তার পাশে। আরিফের মুখ দেখে বোঝা যাচ্ছে আজ সে ফয়সালের পেছনে লাগার জন্য এসেছে। বিরক্তি নিয়ে বলল ফয়সাল, কি চাই? আরে দোস্ত, রাগ করছিস কেন? ও বুঝছি, একা একা বোরিং হচ্ছিস। একে তো ঝিরঝির বৃষ্টি, তার উপর বউ ছাড়া বোরিং তো হওয়ারই কথা। বাজে কথা বন্ধ কর। কেন এসছিস? নিশ্চয় অপে কিছু বলেছে। সন্দিহান দৃষ্টিতে তাকালো ফয়সাল। আরিফ মুখে দুষ্টু হাসি রেখেই বলল, এই জন্যই তোকে এত ভালোবাসি দোস্ত, মুখ দেখেই মনের কথা বুঝে ফেলিস। তো সেই বাঘিনীর পরিচয় কি রে? শুনলাম মেয়েটার বাবার ফোন বন্ধ। ওই মেয়ে আব্বুকে ভুল নাম্বার দিয়েছে। আব্বু সেটা না বুঝলেও আমি কিন্তু ঠিকই বুঝে গেছি। বলিস কি? সত্যিই? তাহলে মেয়েটার বুকে দম আছে বন্ধু। তোর আব্বুকে ভুল নাম্বার দেওয়ার জন্য এমন একটা ভাবি চায়। ধমকের সুরে বলল ফয়সাল, তুই এখান থেকে যাবি আর ওই মেয়ের প্রশংসা আবার করলে এক্ষুনি তোকে ধাক্কা মেরে জানলা দিয়ে ফেলে দেব। শুধু এই ফাজিল মেয়ের সাথে দেখা হোক, দেখিস কি করি। ভুল নাম্বার দেওয়া, তাই না? বোঝাবো ভুল নাম্বার কাকে দিয়েছে।
রাগে গজগজ করতে করতে রুম থেকে বের হয়ে পড়ল ফয়সাল। কিছুতেই সে এই অপমানটা মেনে নিতে পারছে না। ফয়সালের পিছু পিছু আরিফও ছুটল। দুধ চা হাতে নিয়ে জানলার দিকে তাকিয়ে আছে আদিবা। বাইরে থেকে মিষ্টি বাতাস তার খোলা চুলগুলো বারবার এলোমেলো করে দিচ্ছে। চায়ের কাপে শব্দ করে চুমুক দিল সে, আর বলতে লাগলো, আহা কি স্বাদের চা আমার, বাহিরে বৃষ্টি আর আমি গরম চা হাতে নিয়ে বৃষ্টি উপভোগ করছি। ব্যাপারটা ভীষণ দারুণ। তবে আজকের বৃষ্টিটা কেমন যেন মানানসই মনে হচ্ছে না আমার কাছে। বৃষ্টি হওয়া উচিত একদম ঝর্ণার মতো, আকাশ থেকে ঝিরিঝিরি করে শুধু পড়বে। সেই বৃষ্টিতে আমি আমার রাঙা হাত দুটো ভিজিয়ে বৃষ্টি বিলাস করব। কিন্তু বৃষ্টি হচ্ছে রোদের সাথে তাল মিলিয়ে। এই রোদ, এই বৃষ্টি, রোদ বৃষ্টির লুকোচুরি। আদিবার কথার মাঝে উপস্থিত হলো আদুরি। কোমরে হাত রেখে গোল গোল চোখ করে কপালে চিন্তার ভাঁজ রেখে বলল সে, ইস, বাচ্চা মেয়েটা আবারও জানলা খুলে রেখে দিয়েছে। দেখেছো আপু, বাতাসে বৃষ্টির পানি এই রুমে এসে পড়েছে। এগুলো কে পরিষ্কার করবে শুনি? এই আদরিনী ছাড়া তো ঘর মোছার মানুষ এই বাসায় আর দুটি নেই। সকাল থেকে কাজ করতে করতে শরীর বড্ড ক্লান্ত হয়ে পড়েছে আমার। কথাগুলো বলেই আদুরি বিছানায় গা এলিয়ে দিল। আদিবা চোখ দুটো ছোট ছোট করে বলল, তুই আবার কবে থেকে ঘর মোছার দায়িত্ব নিয়েছিস? আচ্ছা, বেতন কত তোর? ছোট দুটো গাল ফুলানো আদুরি অভিমানী কণ্ঠে বলল, তুমি বাসায় না থাকলে শেফালি আর মুনমুনকে নিয়ে ওই জায়গায় খেলো। আমি এখন বৃষ্টির কারণে জায়গাটা ময়লা হয়ে গিয়েছে, সেজন্যই এখন আমার পরিবার করতে হবে। শেফালি আর মুনমুন হলো আদুরির দুইটা পুতুলের নাম। ভীষণ ভালোবাসে এই পুতুল দুটোকে সে। আদিবা হেসে বলল, ওকে যা, আজ তোর পুতুলের থাকার জায়গা আমি পরিষ্কার করে দেব, কষ্ট নেই তো আর। আদুরি ভীষণ খুশি হয়ে আদিবার দু গালে চুমু দিল। অরিন ও আদিবা কলেজের উদ্দেশ্যে হাঁটা দিল। পার্কের সামনে দিয়ে যেতেই আদিবার চোখ দুটি চড়ক গাছ হয়ে গেল। পাবলিক প্লেসে একজন ছেলে একজন মেয়ে গভীরভাবে ভালোবাসা প্রকাশ করছে। চোখে হাত দিয়ে অরিনের দিকে তাকিয়ে বলল, ছি, কি নির্লজ্জ! এদের মা বাবা দেখে না এইসব? আমার শরীর শিউরে উঠছে বারবার। ছি আল্লাহ, কি দেখালো আমাকে এই অরিন! আমার চোখ পাপি হয়ে গেছে। আদিবার কথা শুনে অরিন তাকালো সেই জুটির দিকে, চোখ সরিয়ে নিয়ে বলল, ওরা রোম্যান্স করছে, করুক, তোর সমস্যা কি? এইটা রোম্যান্স করার জায়গা? ছি! তো তোর বাসায় গিয়ে করবে বুঝি? জানিস আজকাল পার্ক তৈরি করা হয়েছে শুধুমাত্র প্রেমিক প্রেমিকার জন্য। যেদিন প্রেম করবি সেদিন বুঝবি। রাগী কণ্ঠে বলে উঠল আদিবা। ছি, কি বাজে বকছিস! প্রেম ভালোবাসা শুধু দৈহিক চাহিদা নয়, প্রেম ভালোবাসা হলো মনের চাহিদা। সত্যিকারের প্রেম ভালোবাসায় বিয়ের আগে এই অসামাজিক কার্যকলাপ কখনো কেউ করে না। দেখিস, এই ভালোবাসা 2 দিন পর শেষ হয়ে যাবে, যখন যে যার চাহিদা পূরণ করে ফেলবে। এটাও ঠিক। চল এই জায়গা থেকে তাড়াতাড়ি চলে যায়, পাশ ফিরে তাকালে শরীর ঘিন করে আমার। দুই বান্ধবী দ্রুত পা চালিয়ে চলে গেল। কলেজে আসা মাত্রই অঘটন ঘটল, তবে তাদের দুজনের সাথে নয়। অঘটন ঘটল, একটি মেয়েকে পুরো ভার্সিটির সামনে থাপ্পড় বসালো ফয়সাল। থাপ্পড়ের শব্দে অরিন ও আদিবা তাদের সাইডে তাকাতেই দুজন ভয়ে কাঁপতে শুরু করে দিল। মনে মনে বলতে লাগলো, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। ফয়সালের চোখের আড়ালে দাঁড়িয়ে বুঝতে লাগলো হচ্ছেটা কি, কেনই বা থাপ্পড় বসালো মেয়েটিকে। ফয়সাল ভয়ানক দৃষ্টি নিক্ষেপ করলো মেয়েটির ওপর। ভয় ও লজ্জায় মাথা নিচু করে রেখেছে মেয়েটি। ফয়সাল তখন কটমট করে বলল, আরেকবার যদি দেখি আমার পাশে ঘুরছিস, সেদিন তোকে খুন করে টুকরো টুকরো করে ভার্সিটি গেটের সামনে ঝুলিয়ে রাখবো। হ্যাঁ, দুনিয়াতে কি পুরুষ মানুষের অভাব পড়েছে যাওয়ার পিছনে তোকে লাগতে হবে? অসভ্য মেয়ে। ফয়সালের কথাগুলো কানে আসলো আদিবার। ভীষণ রাগ হচ্ছে তার ফয়সালের উপর। সামান্য পছন্দ করে বলে সবার সামনে থাপ্পড় বসাবে? এ কেমন কথা? সুন্দর হয়েছে বলে এত ভাব নিতে হবে? এই জন্যই সুন্দর মানুষ দেখতে পারি না আমি। চামড়া সাদা কিন্তু অন্তর কালা। আদিবার কথা শুনে অরিন বিড়বিড় করে বলল, শালি, তুই নিজে তো সাদা, তাহলে তোর মন কয়লার মতো কালাকে? ঠোঁট উল্টে মুখ বাঁকা করে বলল আদিবা। আমার কথা বলিনি, ওই অসভ্য বেয়াদব উগান্ডার বাসিন্দা ভাবের ফ্যাক্টরি অর্থাৎ ফয়সালকে বলছি। দেখছিস না, সামান্য কারণে এত সুন্দর মেয়েটাকে থাপ্পড় দিল। শালাই তোর এই বলগুলো যদি ফয়সাল জানতে পারে না, তাহলে তোকে 2টা থাপ্পড় দিয়ে দুনিয়াতে টাটা বাই বাই করে দিবে।
এমনিতেই ওনার আব্বুকে ভুল নাম্বার দিয়েছিস। তাই বলছি কি, আমাদের দেখার আগেই চল কেটে পড়ি। গতকাল রাতে তোকে নিয়ে বাজে স্বপ্ন দেখেছি। বাজে স্বপ্নের কথা শুনে মুখ কালো করে বলল আদিবা। জীবনে একটা স্বপ্ন দেখেছিস আমাকে নিয়ে, তাও আবার বাজে স্বপ্ন? বলি, এই স্বপ্ন দেখার কি খুব জরুরি ছিল? অরিন কিছু না বলে আদিবার হাত টেনে নিয়ে গেল ক্লাসের ভিতরে। এখন যদি ফয়সাল আদিবাকে দেখে তাহলে রাগের বশে হয়তো কিছু একটা করে ফেলবে। 2টা ক্লাস হওয়ার পর সব স্টুডেন্ট চলে গেল। অরিন তখন রাগী চোখে আদিবার দিকে তাকিয়ে বলল, আগে জানলে আজ জীবনেও আসতাম না। হুদাই আমার 10 টাকা জলে গেল। 2টা ক্লাস হয়েছে, তাও আবার ইম্পর্টেন্ট না। থাক। ওই অরি, আমি আসছি ওয়াশরুম থেকে। তুই যা, তোর আবার ভীষণ দেরি হচ্ছে। এতক্ষণ দাঁড়িয়ে পা ব্যথা করার কোনো আমার ইচ্ছা নেই। হেসে হেসে বলল অরিন। আদিবা চোখ পাকিয়ে চলে গেল ওয়াশরুমে। ওয়াশরুম থেকে বের হতেই একটা রুমে তার চোখ আটকে গেল। ভার্সিটি ভর্তি হওয়ার পর থেকে রুমটা সে দেখে যাচ্ছে, কিন্তু ভেতরে যেতে ভয় পায়। রুমটার ভেতরে বেশি আলো নেই, তবে যেটুকু আছে তাতে একটি কঙ্কাল দেখা যাচ্ছে, দড়ি দিয়ে বেঁধে রাখা। আশ্বাস ভালো করে দেখে মনে মনে সাহস জুগিয়ে চলে গেল রুমের ভিতর। কঙ্কালের সামনে দাঁড়িয়ে একটা হাত ধরে অভিনয়ের ভঙ্গিতে বলল, দেখো জান, আজ তোমার জন্য দেখা করতে আমি কত কষ্ট করেছি। আজ একটা সেলফি তুলে ফেসবুকে আপলোড দেব, ক্যাপশন দিব, এই যে আমার ফিউচার জামাই, যে আমার জন্ম অপেক্ষা করতে করতে কঙ্কাল হয়ে গিয়েছে। আদিবা কথাগুলো বলে যেই কঙ্কালের হাতটা তার কাঁধে রাখতে যাবে, তখনই পুরো রুমটা অন্ধকার হয়ে গেল। কিছুক্ষণ আগে থাকা আধো আধো আলো অন্ধকারে রূপ নিল। ভয়ে ঢোক গেল আদিবা। হঠাৎ তার সামনে লম্বা একটা ছায়া এসে দাঁড়ালো। ভয়ে ভয়ে বলল, কে বলছেন? লোকটি কিছু বলছে না। যতগুলো দুয়া দুরুদ জানে সব পড়া শুরু করলো আদিবা। ভয়ে ভয়ে পেছনে যেতে লাগলো। লোকটি তার হাত চেপে ধরে একদম নিজের কাছে মিশিয়ে নিল। লোকটির মুখ দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার। হঠাৎ ঘাড়ে নখের আঁচড়ে চিৎকার দিতে চাইলো আদিবা, কিন্তু তার মুখ চেপে ধরে রেখেছে লোকটি। আদিবা ভাবছে এই কঙ্কাল তার সাথে এসব করছে। হয়তো কোনো জিন কঙ্কালের ভিতরে প্রবেশ করেছে। ভয়ে কান্না করতে থাকলো সে। 5 মিনিটের ভিতর সব আগের মতন হয়ে গেল। আবছা আলোয় রুমটা ভালো করে দেখলো আদিবা। ভালো করে কিছু বোঝা যাচ্ছে না। দৌড়ে দরজার কাছে আসতে দেখলো দরজা ভেতর থেকে বন্ধ। কাঁপা কাঁপা হাতে দরজা খুলে এক দৌড়ে ক্লাসরুমের ভেতরে চলে গেল সে। আদিবাকে এইভাবে দাঁড়াতে দেখে ভ্রু জোড়া নাচিয়ে জিজ্ঞাসা করলো অরিন, এইভাবে হাঁপাচ্ছিস কেন? ভূত তারা করছে? পানি। ব্যাগ থেকে বোতল বের করে আদিবার হাতে তুলে দিল। এক নিমেষে অর্ধেক বোতল পানি শেষ করে জোরে জোরে শ্বাস নিতে লাগলো আদিবা। অরিন খেয়াল করলো আদিবার ঘাড়ের দিক থেকে রক্ত ঝরছে। বেবি, তোর ঘাড়ে কি হচ্ছে? রক্ত বেরোচ্ছে কেন? তুই ঠিক আছিস তো? আদিবা ঘাড়ে হাত দিয়ে কেঁদে দিল। হেঁচকি উঠিয়ে বলল, ওই কঙ্কাল, ল্যাব, অন্ধকার, দরজা বন্ধ, আমি খোলা, ছায়া ছায়া, অন্ধকার ছায়া। আদিবার অগোছালো কথাগুলো বুঝতে পারল না অরিন। আদিবাকে শান্ত করে পরে জিজ্ঞাসা করার পর সব বলল আদিবা। সব কিছু শুনে অরিনের গায়ের লোম দাঁড়িয়ে উঠল। কি ভয়ঙ্কর মুহূর্ত! জোরে জোরে আয়াতুল কুরসি পাঠ করে আদিবার গায়ে ফু দিয়ে বলল, তাড়াতাড়ি চল। আগে জানলে ভূতের কলেজে কোনো দিন ভর্তি হতাম না। তুই বাসায় গিয়ে আগে গোসল করবে। আদুরি ক্রিকেট খেলছে, মাথায় ক্যাপ, হাতে বল। তার দৃষ্টি হলো ব্যাট হাতে নিয়ে দাঁড়ানো তুহিনের ওপর। এক বলে তুহিনকে আউট করতে চায় সে। দৌড়ে বল ছুটতে আসলে তুহিন চিৎকার করে বলে উঠল, ওই দাঁড়া, আমি বলছি কি আমি রেডি। যখন বলবো তখন তুই বল ছুড়ে দিবি। ভীষণ বিরক্ত হলো আদুরি। রাগান্বিত স্বরে বলল, তোর রেডির গোষ্ঠীর তুষ্টি কিলাই। যখনই আমি তোকে ছেড়ে বাংলা আউট করেছে চাচ্ছি, তখনই তুই আমার পথে কাটা ফেলিস। ভিতর ডিম, হেরে যাবি বলে আমাকে বিরক্ত করছিস। খেলা পারিস না, আবার খেলতে যাচ্ছিস কেন? শাকচুন্নি ফিউচার জামাই। তুহিন তখন তার এক হাত কোমরে রেখে অন্য হাতে ব্যাট ধরে কঠিন গলায় বলল, জানিস জাতীয় খেলায় অংশগ্রহণ করার জন্য কতবার অফার পেয়েছি। আমাকে ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা আরও কতগুলো দেশ থেকে ডাক দিচ্ছে আর বলছে, তুহিন স্যার প্লিজ আমাদের হয়ে খেলুন। আপনি আমাদের দলে থাকলে কোনো চিন্তাই নেই আমাদের। আসছে আমার বিখ্যাত লোক। হ্যাঁ, তুই যেহেতু অফার পাচ্ছিস তো যাচ্ছিস না কেন, ঠকবাজ? শোন, আমার অনেক মান সম্মান আছে, কেউ বললেও তো আর যেতে পারি না। সো বেশি কথা না বলে শিখ কিভাবে খেলতে হয়। আদুরি এবার রেগে বোম হয়ে গেল। বল দূরে ছুঁড়ে মেরে 2 হাত কোমরে রেখে তুহিনের দিকে রাগী গলায় বলল, তুই আমাদের খেলা শিখতে এসেছিস? জানিস আমাদের এলাকার খেলা মানেই আদুরি।
সব কিছুতেই আদুরি 1 নাম্বার। আর তোর মতো বাজে খেলোয়াড় কিনা আমার খেলা শেখাতে আসছে। আজই তোর হাতের নোট দিয়েই তোর পা ভেঙে বিদেশে চালান করে দেব। শুরু হয়ে গেল বাংলাদেশ ও পাকিস্তানের যুদ্ধ। 5 বছরের আদুরি 8 বছরের তুহিনের ঝগড়া দেখে সবাই দৌড়ে এসে এদের ঝগড়া থামালো। কয়েকটি থাপড় পড়লো আদুরি ও তুহিনের পিঠে। থাপড়গুলো ওদের মাই দিয়েছে। বাসায় এসে আদুরি কান্না করছে আর তুহিনের গোষ্ঠীর নাম উদ্ধার করছে। আদুরিকে কান্না করতে দেখে আদিবা বলল, কি রে বুড়ি, কান্না করছিস কেন? আব্বুকে কতবার বলছি বিয়ে দিয়ে দাও, থাকবো না এই বাড়িতে। হামুমা এক ফোঁটাও ভালোবাসে না। ভালো কেন বাসবে? তোকে তো আগেই বলেছি, আব্বু আম্মু তোকে হসপিটাল থেকে কিনে এনেছে। তোর বাবা মা তোকে রেখে পালিয়ে গিয়েছিল, তখন আব্বুর ভীষণ কষ্ট হলো। আদিবার কথা শুনে আদুরি এবার ভ্যাবা করে কান্না শুরু করে দিল। ছোট বোনের কান্না থামানোর জন্য তাকে নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করলো আদিবা। আদিবা ও আদুরি রাস্তা ধরে হাঁটছে। ফুচকার দোকানের সামনে আসতেই আদুরি বায়না করলো সে চটপটি খাবে। আদিবা নিজের জন্য 1 প্লেট ফুচকা ও আদুরির জন্য 1 প্লেট চটপটি নিল। 2 বোন খুনসুটি করে শেষ করলো খাবারগুলো। বিল মিটিয়ে আবারও হাঁটা ধরলো 2 বোন। একদমই না, রাস্তায় দৌড়াদৌড়ি করলে মানুষ এসে পাগল ভেবে পাবনায় পাঠিয়ে দেবে। কে শোনে কার কথা? এক দৌড়ে চলে গেল আদুরি। আদিবা ছুটলো তার পিছু। 3 রাস্তার মোড়ে দরবার বসেছে। মানুষজন ভিড় করে দাঁড়িয়ে আছে। একজন ছেলে রাস্তায় একটা মেয়েকে বিরক্ত করেছে। শুধু বিরক্ত নয়, মেয়েটির ওড়না জোর করে রেখে দিয়েছে। সেই ছেলেকে ধরে বেঁধে গাছের সাথে বাঁধা হয়েছে। ফয়সাল কয়েক দফা মেরে রক্ত বের করেছে ছেলেটির শরীর থেকে। সিদ্ধান্ত হলো গরম তেল ছেলের ডান হাতে ঢালা হবে, ভবিষ্যতে যেন আর কোনো মেয়ের সাথে এমন অসভ্যতম কাজ করতে না পারে। আদুরি দৌড়াতে দৌড়াতে দরবারের মাঝে চলে আসে, আর তার পেছন পেছন আদিবা। হঠাৎ আদিবার খেয়াল হলো সে মানুষের ভিড়ে এসে পড়েছে। সবাই তাকে দেখছে। আদুরির এক হাত টেনে ধরে আস্তে আস্তে বলল, চলো তাড়াতাড়ি। আদিবা চলে যেতে নিলেই ফয়সালের দৃষ্টি পড়ে তার ওপর। রাগী মাথায় এবার ভীষণ রেগে যায় আদিবাকে দেখে। দৌড়ে এসে আদিবার হাত টেনে ধরে। কর্কশ কণ্ঠে পড়ে ওঠে, লাজ শরমের মাথা গিয়ে রাস্তায় দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছ? বাবা মা শিক্ষা দেয়নি মনে হয়? আর কিসব জামা পরেছ? এসব জামা পরা চেয়ে না পরাই তো ভালো ছিল। তোমাদের মতো কিছু মেয়েদের জন্য যুবক সমাজ নষ্ট হচ্ছে। নিজেরা সরে দেখিয়ে চলবে, আর ছেলেরা তাকালে ছেলেদের চোখ খারাপ। কেন বাসা থেকে ঢোলা ঢালা কাপড় উপরে বের হতে পারো না? নাকি টাকা পয়সার অভাব? ফয়সাল হতে বুঝতে পারছে না সে কি বলবে। রাগের বশে মুখে যা আসছে তাই বলে ফেলেছে। এতগুলো মানুষের সামনে আদিবা লজ্জায় মাথা নিচু করে চোখের পানি ফেলছে। ফয়সাল তখন ওই ছেলেটির কাছে গিয়ে 2 গালে 2টা থাপ্পড় মেরে চেঁচিয়ে উঠল, আর এদের মতো ছেলেদের জন্যই সব ছেলেদের বদনাম হচ্ছে। যে মেয়ে পাত্তা দিবে না, তার পেছনে ঘুরতে কেন চাস? বিয়ে করে ইচ্ছে থাকলে আগে নিজে কাজকর্ম করে পরে বাবা মাকে বলে বিয়ে কর। রাস্তাঘাটে মেয়েদের বিরক্ত করতে ভীষণ ভালো লাগে, তাই না? আর চোখের পর্দা করিস না বলে এসব হচ্ছে। ইচ্ছা করছে গরম তেল তোর চোখে, আর যে মেয়েগুলো ফিগার দেখে জামা কাপড় পরে তাদের গায়ে ঢালতে। তাহলে দূর হবে এই ধর্ষণ, ইফটিজিং। আদিবা এখনও কান্না করছে। লজ্জায় তার মরে যেতে ইচ্ছে করছে। ফয়সাল এই কাজ সবার সামনে না করলেও পারত, কারণ তার জামা কাপড় এতটাও খারাপ নয়। মনে মনে সিদ্ধান্ত নিল আজকের পর সে বাসা থেকে বের হবে না, কারণ রাস্তায় তাকে কেউ দেখলেই বলবে, আরে ওইটা ওই মেয়ে না যাকে ফয়সাল ভাই সবার সামনে অপমান করেছে। এইসব মেয়েদের এইভাবেই বলতে হয়। বিকেলের মিষ্টি রোদ এসে পড়লো আদিবার কান্না মাখা মুখে। টপ টপ করে পানি তার গাল বেয়ে নিচে পড়ছে। ফয়সাল খেয়াল করলো আদিবার কান্না মাখা মুখ। বুকের ভেতর আচমকায় ব্যথা শুরু হলো তার। জীবনের প্রথম এই মেয়েটিকে তার ভালো লেগেছিল। কত কত মেয়ের সাথে তার পরিচয়, কিন্তু কখনো কাউকে এইভাবে দেখেনি সে। শুধুমাত্র আদিবাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে সে। বাবার পছন্দ বলে কথা, তার উপর বাকিনি। কথাটি মনে হতেই কিছুটা শান্ত হলো সে। আদিবার কাছে এসে শান্ত গলায় রাগের দৃষ্টিতে বলল, আজকের পর থেকে রাস্তাঘাটে দৌড়দৌড়ি করলে পা দুটো ভেঙে হাতে ধরিয়ে জামতলায় বসিয়ে রাখবো। মানুষে শুধু 1 টাকা দিবে, তা নিয়ে বাকি জীবন কাটাতে হবে, বলে দিলাম। আদুরি এইবার রেগে বোম হয়ে ফয়সালের প্যান্টের ডান পায়ের দিকে খোঁচাতে শুরু করলো। ফয়সাল পায়ের দিকে তাকাতেই মিষ্টি ছোট্ট একটা পুতুলকে দেখে পা ভাঁজ করে আদুরির মুখ বরাবর তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, সমস্যা কি? খাম্বা, আমার আব্বুকে বকা কেন দিলে? তুমি পচা, একটুও ভালো না। দেখতে যেমন খাম্বার জিরাফের মতো, আর আচরণেও ভিলেনের মতো। নায়ক নায়িকা
ভাব কিন্তু কথাবার্তা পুরোটাই ভিলেন। এই আদুরি বদ বুয়া দিল তোমাকে, এই আদুরি বদদুয়া দিল তোমাকে, জীবনেও বিয়ে হবে না। যদিও হয় সারাদিন বউ আর শালা সবার হাতে মাইর খেতে হবে। আরেকটা ধোয়া দিলাম যেন তোমার পকেটের টাকা তোমার বউ শালি কেড়ে নিয়ে তোমাকে ফকির বানায়। ফয়সাল বুঝতে পারছে না সে হাসবে নাকি কান্না করবে। আদরের কথাগুলো এতই ভালো লেগেছে যে সে জোরে জোরে হাসতে লাগলো। ওয়াও, কি কিউট। এক সময় পটাতে এসেছো না? হাদুরি তোমার মতো বুড়ো ভিলেন ছেলেকে বিয়ে করবে না। এতদিনে বিয়ে করলে আমার মতো নাতি নাতনি থাকতো তোমার। যাও বাসায় গিয়ে বাবা মাকে বলে দিয়ে এসো। ফয়সালের চোখ এখন কপালে, মুখ হাঁ করে তাকিয়ে আছে আদুরির দিকে। আদুরি তখন আবারও ঝাঁঝালো কণ্ঠে বলল, শোনো, পরের বার যদি আমাদের দেখা হয় তাহলে হাঁটু পর্যন্ত পা কেটে পড়ে এসো। ইস কত লম্বা, হাঁটু মুড়ে বসেছো তবুও নাগাল পাচ্ছি না। আদুরি আর কিছু না বলে আদিবার হাত ধরে যেতে লাগলো। তাদের যাবার পানে তাকিয়ে রইল ফয়সাল। লোকজন ভাবছে হঠাৎ কি হলো ফয়সাল ভাইয়ের, পিচ্ছে মেয়েটা কত কথা বলল আর তিনি কিনা হাসছে। আশ্চর্য। আদিবা বাসায় এসে এখনও কান্না করছে। তার ফর্সা মুখ এখন লাল রং ধারণ করেছে। আদুরি এসেছিল বোঝাতে, কিন্তু বড় বোনের ধমক খেয়ে মাথা নিচু করে চলে গিয়েছে সে। অন্যদিকে ফয়সাল বাসায় এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কুটিয়ে কুটিয়ে দেখতে লাগলো। আজকাল নিজের প্রতি একটু খেয়াল রাখে না সে। কত মেয়ের ক্রাশ আমি, আর পিছিয়ে মেয়ে কেন বললো আমি বুড়ো? বড় বোনের তেজ যেমনই হোক, ছোট বোন তার হাজার গুণ হবে। এটুকু বয়সে যদি এমন ঝাঁজ থাকে তাহলে বড় হলে কিরকম হবে তার হিসেব নেই। বিড়বিড় করে কথাগুলো বলছে, তখনই নজর বলল তার চুলের দিকে। পাকা পাকা 4টে চুল তার সামনে চিকচিক করছে। মুখটা কালো করে বলল, আসলেই তো আমি বুড়ো হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে মেয়েরা কি আমার পাওয়ার দেখে আমাকে পছন্দ করে নাকি টাকা? পেছন থেকে জড়িয়ে ধরলো আরিফ। গলার কাছে মুখ এনে ফিসফিস করে বলল, দোষ কি প্রেমে পড়েছিস? জানিস প্রেমে পড়লে মানুষ ঘন ঘন আয়না দেখে। তো সেই সুন্দরী রমণী কে রে? আরিফের মুখ সরিয়ে বিরক্তি ভাব নিয়ে বলল ফয়সাল, শালা গে, তোকে কি আর শুধু শুধু গিয়ে বলি? তোর স্বভাবে বলি। দূর থেকে কথাগুলো বলা যেত না? এইভাবে জড়িয়ে ধরে বলতে হয়? তাই তুই তো 3-4টে গার্লফ্রেন্ডের সাথেও এমন করিস নাকি? আরিফ তার মাথা চুলকিয়ে আস্তে আস্তে বলল, শুধু জড়িয়ে ধরা নয়, অনেক কিছু করি, কিন্তু তোকে বলা যাবে না। জানলেই আমাকে জেলে দিয়ে আসবি। দীর্ঘশ্বাস ছেড়ে বলল ফয়সাল। একদিন দেখা যাবে রাস্তাঘাটে তোর হাজার হাজার ছেলে মেয়ে দৌড়াদৌড়ি করছে। গার্লফ্রেন্ড একটা আরেকটার সাথে ঝগড়া লেগে মারামারি শুরু করে দিয়েছে। সেদিন তোর বিচার যদি আমাকে করতে হয়, ট্রাস্ট কর, তোকে কেটে টুকরো টুকরো করে সবার মাঝে ভাগ করে দেব। শোন ভাই, তুই যা ভাবছিস আমি অত খারাপও নয়। এখন বল, আয়না কেন দেখছিস? চুল পেকে গেছে, বোর হয়ে গেছে আমি। ফয়সালের কথা শুনে আরিফ বিছানায় শুয়ে গড়াগড়ি খেতে লাগলো। হাসতে হাসতে বলল, বিয়ে করতে চাচ্ছিস ভালো কথা, এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কেন বলছিস? কবে থেকে লজ্জা পাচ্ছিস রে তুই? ফয়সাল এবার আরিফের ওপরে উঠে বসলো। আরিফের চুল টেনে বলা শুরু করলো, আমি বড় হলে তুই কি শালা? শালা তুই তো বুইরা খাটাস। আরিফকে এবার সুড়সুড়ি দিতে লাগলো ফয়সাল। অনেকক্ষণ ধরে দুই বন্ধুর ঝগড়া খুনসুটি চলতে লাগলো। ফয়সাল খাটের এক মাথায় শুয়ে মাথার নিচে হাত রেখে আরিফকে উদ্দেশ্য করে বলল, জানিস আরিফ, এই প্রথম কোনো মেয়েকে দেখে এতটা ভালো লেগেছে। তার ঝাঁঝালো কথা, কান্নামাখা মুখ দেখে এক কথায় অসাধারণ। দোস্ত, আসলে আমি প্রেম পড়ে গেছি রে। আমার ইচ্ছে করছে আমার প্রেম ভালোবাসা ওই মেয়েটার 2 হাতের মুঠোয় রেখে দিতে, যেন তার ছোঁয়া আমি সবসময় অনুভব করি। আমি যে কাউকে ভালোবাসতে পারবো কখনো ভাবিনি। আরিফ তখন এক হাতে ফয়সালকে জড়িয়ে ধরে বলল, মেয়েটা কে? আঙ্কেলের সেই পছন্দ করা মেয়েটি নাকি? কিন্তু আমি না ওর সাথে খুব খারাপ কাজ করেছে। লোকজনের সামনে অপমান করেছে, যা আসলে আমার করা উচিত হয়নি। আসলে প্রচুর রেগেছিলাম। তার উপর ও রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করছে দেখে মেজাজ আরও খারাপ হয়ে গেল। কেন বের হবে সে রাস্তায় জানে না? অন্য কেউ ওকে খারাপ দৃষ্টিতে দেখলে আমার রাগ হয়। ভালো নজর কিংবা খারাপ নজর দুইটা আমি দেব, অন্য কেউ নয়। ইস, প্রেম শুরু হবার আগে ভুল বুঝাবুঝি। তোকে কতবার বলছি মাথা সবসময় শান্ত রাখবি। জানিস মেয়েরা রাগীবার কখনো পছন্দ করে না। মুভি উপন্যাসে রাগী ছেলের প্রেমে পড়লেও সত্যিকার অর্থে প্রেম হয় না। কোন মেয়ে চায় কথায় কথায় মার খেতে? বল তুই। উপন্যাসে পড়ি নায়ক নায়িকাকে মেরে রক্তাক্ত করে দিচ্ছে, তবুও সেই নায়িকা কিনা নায়কের জন্য পাগল।
বাস্তব জীবনে যদি এমন হয়, পরের দিনই ছেলেটির নামে কেস করে বসবে মেয়েটি। এখন ভালো বুদ্ধি দিচ্ছি, যত পারিস মেয়েটার সামনে শান্ত থাকার ট্রাই করবি, রোমান্টিক ভাব নিয়ে চলবি। আর আর মেয়েরা গিফট পেলে ভীষণ খুশি হয়, বিশেষ করে চকলেট, শাড়ি, পুতুল, টেডি এইসব। ওইগুলো দিয়ে সারপ্রাইজ দিবি, দেখবি খুব তাড়াতাড়ি তোর বিয়ের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আরিফের কথা শুনে ফয়সাল এবার নিজেই জড়িয়ে ধরল আরিফকে। আরিফ এতদিনের সঞ্চিত প্রতিশোধ নেওয়ার সুযোগ হাতছাড়া না করেই বলেই ফেলল, এই ছি ছি, তুইও দেখছি আজকাল গে হয়ে যাচ্ছিস। লজ্জা বলে একটা শব্দ আছে, মাথায় রাখ। বিয়ের পর বউকে এইভাবে জড়িয়ে ধরিস, ছাড় বলছি। ফয়সাল জোরে জোরে হাসতে হাসতে বলল, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে। তুই আমার দেহ পাবি, কিন্তু মন পাবি না। ওইটা পেলেই হবে। বাংলা সিনেমার ডায়লগ মানেই তো এইসব। সন্ধ্যার পর আদিবা ছাদে দাঁড়িয়ে আছে, আকাশপানে তাকিয়ে থেকে চোখের পানি ফেলছে। কিছুতেই সে সেদিনের অপমান ভুলতে পারছে না। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বইয়ে গেল আদিবার শরীর স্পর্শ করে। কেঁপে উঠল সে। মনের ভিতর শুরু হলো সেদিনের কঙ্কালের ভয়ার্ত মুহূর্তের কথা। ব্যবসা গরমেও এখন তার শীত করছে। পৌষ মাঘ মাসের শীত যেন এসে পড়েছে তার। ভয়ে ছাদ থেকে নামতে নিতেই কিছু একটার সাথে পা বেজে নিচে পড়ে গেল সে। শব্দ করে চিৎকার দিল সে। মনে হলো কিছু একটা ছিল তার আশেপাশে, কিন্তু কি ছিল সে তো কিছু দেখতে পায়নি, অনুভব করেছে। মনে মনে দোয়া পড়ল অনেকগুলো। সাহস জুগিয়ে দৌড় দিল সে। ড্রয়িং রুমের কাছে আসতে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আদিবার মা বড় মেয়েকে এইভাবে দেখতে পেয়ে দৌড়ে কাছে আসতেই আদিবা হাত দিয়ে তাকে ইশারা করলো সে পানি খাবে। এক গ্লাস পানি আদিবার কাছে নিয়ে যেতেই ঢকঢক করে সবটুকু শেষ করে কান্না করতে থাকলো। মা, কি হয়েছে তোর? ভয় পেয়েছিস? আম্মু, আমার মনে হয় কেউ আমাকে ফলো করছে। সে মানুষ নয়, ও অন্য জগতের কেউ। আচ্ছা আম্মু, ভূত, আত্মা, জিন বলে কিছু আছে? ইসলামে বলা হয়েছে মহান আল্লাহ তাআলা মানুষ ও জিনদের সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আমি জিন ও মানুষকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা আজ জারিয়াত আয়াত 56। তাই জিন আছে, আমরা তা বিশ্বাস করতে বাধ্য। তবে ভূত, আত্মা এসব বলে কিছু নেই। মনে রাখবি, মৃত ব্যক্তি কখনো ফেরত আসে না। তবে কিছু পাজি জিন মৃত ব্যক্তি কিংবা মানুষের রূপ ধারণ করে ভয় দেখায়। আম্মু, আমার পেছনে জিন পড়েছে, আমাকে নিয়ে যাবে। কথাগুলো বলেই হাউমাউ করে কেঁদে উঠল আদিবা। সন্ধ্যার কাহিনী বলল মাকে। আদিবার মা মেয়েকে জড়িয়ে ধরে বলল, এসব কল্পনা মা, তুই হয়তো কিছু নিয়ে ভাবছিলি, সেজন্যই এমন মনে হয়েছে। হ্যালুসিনেশন থেকে এমন হয়েছে তোর। হ্যালুসিনেশন হলো এমনি একটি মানসিক অবস্থা যেখানে ব্যক্তি কোনো প্রকার উদ্দীপনা ছাড়াই বিশেষ ইন্দ্রিয়ানুভূতি লাভ করে। এ অনুভূতির সঞ্চার স্বাভাবিক অনুভূতির মতোই ঘটে। সন্ধ্যায় বাতাস বইতে পারে, স্বাভাবিক। প্লাজোর উষ্টা খেয়ে অনেকবার পড়েছিস তুই। সো এইটাও এমন কিছু হতে পারে। ভয় থেকে তোর মাথায় ঢুকেছে কেউ তোকে ফলো করছে। বাজে চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। আর এখন থেকে নিয়মিত নামাজ আদায় করিস, বাজে কিছু তোকে স্পর্শ করতে পারবে না। অনেকটা স্বস্তি বোধ করলো আদিবা। মায়ের কোলে মাথা রেখে কিছুক্ষণ শুয়ে থেকে নিজের রুমে হাঁটা দিল সে। ক্যান্টিনে চুপচাপ বসে আছে আদিবা ও অরিন, মুখে তাদের রাজ্যের বিরক্তি। ভার্সিটির এক সিনিয়র ভাইয়া তাদের সামনে বসে আছে, সাথে রয়েছে বেশ কিছু ছেলে। বড় ভাইয়ের সাথে লাগলে সমস্যা, সেই কারণে তাদের কথা মতো তারা দুজন চুপচাপ বসে আছে। শ্যামবর্ণের একটি ছেলে আমতা আমতা করে অরিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনার নাম কি? পেছন থেকে তাদের দলের একজন ছেলেটির পিঠে হালকা চড় মেরে ধমকের সুরে বলল, বিড়ালের মতো মিয়াও মিয়াও করছিস কেন? আপনি আপনি না বলে সোজা বল, তুই ওই মেয়েকে পছন্দ করিস? এখন আপাতত প্রেম করতে চাচ্ছিস? কাঁদো কাঁদো মুখ নিয়ে আদিবার চোখের দিকে তাকালো অরিন। আদিবা শান্ত ভঙ্গিতে ইশারা দিয়ে বোঝাতে লাগলো, চিন্তা করিস না, মেয়ে হয়ে জন্মেছি, প্রেমের অফার আসবে স্বাভাবিক। এখন চুপচাপ ওদের কথাগুলো গিলতে থাক। আদিবার ইশারা বুঝে চুপ করে রইল অরিন। আচমকা ছেলেটি অরিনের হাত জোড়া চেপে ধরে বলতে লাগলো, প্লিজ ফিরিয়ে দিও না, তাহলে কিন্তু আমি বাঁচতে পারবো না। হঠাৎ তোমাকে দেখেই আমার মনে প্রেম অনুভূতি সৃষ্টি হয়েছে।
প্লিজ শুরুতেই শেষ করে দিও না। খেপে গেল আদিবা। পাবলিক প্লেসে একটা মেয়ের হাত ধরে প্রপোজ করা, মেয়েটার অনুমতি ছাড়াই। কিন্তু এখন শক্ত কণ্ঠে কথা বললে হিতে বিপরীত কিছু হতে পারে, সেজন্য কিছুক্ষণ চিন্তা করলো না। এরপরে মাঝে তার মাথায় শয়তানি এক বুদ্ধি এসে গেল। মনে মনে নিজেকে বাহবা দিতে লাগলো সে। ওয়াও আদু, ইউ আর আ গ্রেট বেবি। এইরকম একটা বুদ্ধি যদি মাথায় সবসময় ঘোরাঘুরি করতো তাহলে তুই তো ফেমাস হয়ে যেতি এতদিনে। আদিবা এবার উচ্চস্বরে হেসে বল, ভাইয়া ও কিন্তু রাজনীতিবিদ ফয়সাল আহমেদের গার্লফ্রেন্ড। ফয়সাল ভাই যদি জানে ওনার গার্লফ্রেন্ডকে নিজের গার্লফ্রেন্ড বানানোর প্ল্যান করছেন, তখন কি করবে আপনাদের জানেন? কেটে টুকরো টুকরো করে নদীতে ফেলে আসবে। বলবো কি ভাইয়াকে? আদিবা এবার উচ্চস্বরে বলে উঠল। ফয়সাল আহমেদ নামটি শুনে ভয়ে ঢোক গিলল ছেলেগুলো। যে ছেলে প্রপোজ করেছিল সে ভয়ে ভয়ে বলল, আরে আমি তো মজা করছি, প্লিজ ভাইয়াকে কিছু বলবেন না। এখন থেকে আপনারা আমাদের ধর্মের বোন। আজ থেকে যদি কেউ আপনাদের বিরক্ত করে আমাদের বলবেন, কেমন? দেখবেন কি অবস্থা করে। প্লিজ তবুও ভাইয়াকে কিছু বলবেন না। ছেলেগুলো দৌড়ে পালালো। আদিবা তো হেসে কুটি কুটি। অরিন অবাক হয়ে জিজ্ঞাসা করলো, মিথ্যে কেন বলি? নিজেদের বাঁচানোর জন্য। শোনো, এখন থেকে আমরা ভেজাল মুক্ত। তাছাড়া ফয়সাল ভাই আর এদিকে আসবে বলে মনে হয় না। উনি কাজ নিয়ে পড়ে থাকবেন সব সময়। কি বুদ্ধি রে তোর! আদিবা এখন নিজের বুদ্ধি নিয়ে গর্ববোধ করছে। এতদিন পর তার ফাঁকা মাথা ভালো কিছুতে ভরপুর হয়েছে বলে শান্তি শান্তি ভাব নিচ্ছে। আদুরি গায়ে হাত দিয়ে বসে আছে, খেলার মতো কাউকে খুঁজে পাচ্ছে না। পাজি তুহিন সবাইকে চকলেট খাইয়ে নিজের দলে নিয়ে নিয়েছে। কেউ এখন আদুরির সাথে খেলছে না। মাঠের এক কোণায় মুখ কালো করে অন্যদের খেলা দেখছে সে। এমন সময় প্যান্টের পকেটে হাত দিয়ে নায়ক নায়ক ভাব নিয়ে এন্ট্রি ঘটে তুহিনের। ভ্রু নাচিয়ে আদুরির দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলে, কিরে, কেউ খেলে না তোর সাথে? বিচ্ছু মেয়েদের সাথে কেউ খেলতে চায় না রে। আদুরি এবার কান্না করে দিল। এমনিতেই সে কষ্টে আছে, এখন আবার তুহিন তাকে কষ্ট দিচ্ছে। এত কষ্ট সহ্য করতে না পেরে বেচারি মেয়েটা এবার কেঁদে বন্যা বানাতে শুরু করে দিল। তুহিন তখন কষ্ট মাখা ভাব নিয়ে বলল, হয়েছে, আর কান্না করতে হবে না, চল খেলি আমরা। তুহিন আদুরির এক হাত টেনে নিয়ে যেতে লাগলো খেলার জন্য। আদুরি মনে মনে বলল, চান্দু, কি ভেবেছিস এত সহজেই আদুরিকে হারাবি? অপেক্ষা কর, তুই যদি হিরো সালমান খান হোস, আমিও কিন্তু আদুরিনি। আমার বুদ্ধির সাথে তুই একটা 3 দিনের বাচ্চারও হিসেব মেলাতে পারবি না। আজ খেলার ছলেই তোর মাথা ফাটিয়ে বলল, আমি কিছু জানি না, কারণ তোরা সাথে তো আমার ঝগড়াই হয়নি। আমি তো শুভকর। সকালে মিষ্টি বাতাস এসে পড়লো ফয়সালের গায়ে। ঘড়ির দিকে তাকাতে দেখলো 5:40-এর বেশি বাজতে চলেছে। হাত থেকে সিগারেট ফেলে দিয়ে জানলা দিয়ে উকি দিল বাইরের দিকে। রাতে বৃষ্টি হওয়াতে এখনও বেশ থমথমে আছে পরিবেশ। সারা রাত জেগে আদিবার ধ্যানে মগ্ন ছিল সে। কিভাবে যে রাত পেরিয়ে সকালের আলো ফুটতে চলেছে সেদিকে কোনো খেয়ালই ছিল না তার। এই প্রথম সারা রাত ধরে সে 7টা সিগারেট শেষ করেছে, যেখানে 2 ঘন্টায় 1 প্যাকেট শেষ করে সে। মনে মনে শান্তি শান্তি ভাব নিয়ে জানলা অফ করে দিয়ে ওয়াশরুমের দিকে হাঁটা দিল। ওয়াশরুম থেকে বের হয়ে গেঞ্জি আর 3/4 প্যান্ট পরেই নিজের রুম থেকে বের হয়ে গেল। তার উদ্দেশ্য এখন আদিবার বাসায় যাওয়া। কলেজ থেকে সব ইনফরমেশন নিয়েছে সে। বাইক চালিয়ে এসে দাঁড়ালো আদিবার বাসার সামনে। ফজরের নামাজ আদায় করে সকালে শান্তিময় ছোঁয়া গায়ে মাখার জন্য ছাদে দাঁড়িয়েছিল আদিবা। ছাদের এক কোণে পানি জমে থাকায় তার দুষ্টু মন নাচতে শুরু করলো। ফিসফিস করে বলল, আদু, দাঁড়িয়ে আছিস কেন? যা, বৃষ্টির পানিতে নেমে পড়। রাতে বৃষ্টি বিলাস করিসনি তো কি হয়েছে? বৃষ্টির পানি তো তোর পায়ের নিচে ঠিকই আছে, লাফালাফি করতে তো বারণ নেই। আদিবা পানির নিচে দাঁড়িয়ে লাফাতে লাগলো। তার শরীর অর্ধেক ভিজে একাকার হয়ে গেছে। দূর থেকে আদিবার দুষ্টুমি দেখে হাসছে ফয়সাল। তার বড্ড ইচ্ছে করছে আদিবাকে ছুঁয়ে দিতে, গোলাপের মতো ঠোঁট দুটি একবার স্পর্শ করতে। হঠাৎ একজন মাঝবয়সী লোক এসে দাঁড়ালো ফয়সালের সামনে। দেখে বোঝা যাচ্ছে উনি ফয়সালকে দেখে ভীষণ বিরক্ত। কি চাই? তেমন কিছু না আঙ্কেল। ধমকের সুরে বলল লোকটি। তাহলে আমার বাসার সামনে এসে আমার মেয়ের দিকে কোন জোড়ায় তাকাচ্ছ কেন? রাজনীতি করো বলে আমার বাসায় এসে আমার মেয়েকে বিরক্ত করবে, আর আমি চোখ বুজে সেসব সহ্য করব ভাবলে কিভাবে? এজন্যই তো বলি 2 বোন এত সুন্দর, কিউট হওয়া সত্ত্বেও ঝাঁঝালো কণ্ঠে কথা কেন বলে?
সবসময় ঠোঁটের কোনায় ঝগড়া লাগার জন্য স্পেশাল কথাবার্তা ঠোঁটে লেগেই বা কেন থাকে? আজ বুঝলাম যাদের বাবা এমন তারা কি করে আর ভালো হবে। শ্বশুরমশাইকে দেখিয়ে বুঝে যাচ্ছে মেয়েগুলো আচার আচরণ ওনার মতো হবে। দেখতে মনে হয় শাশুড়ি মায়ের মতো হয়েছে। আমার শাশুড়ি মা মেবি অনেক সুন্দর। ফয়সালের বিড়বিড় বুঝতে না পেরে আবারও জোর ধমক দিয়ে বলল ফয়সাল। কি হলো, কথা বলছো না কেন? বিড়বিড় করে কি বলছো? এক্ষুনি আমার বাসার সামনে থেকে চলে যাও, তা না হলে তোমার খবর আছে। রাগে গজগজ করতে করতে বাসায় চলে গেলেন আদিবার বাবা। শ্বশুরমশাই যাবার পারে তাকিয়ে থেকে শব্দ করেই বলল ফয়সাল। জন্মের সময় আমার দাদি শাশুড় ওনার মুখে মধু দেননি, এই কারণে এমন রকচটা হয়েছেন। সাথে করে আমার ভবিষ্যৎ বউ আর শালিকেও বানিয়েছেন। আমার সুন্দরী শাশুড়ি মা কোন দুঃখে যে এই লোকটাকে বিয়ে করলো কে জানে। অন্য কোথাও বিয়ে হলে আমার কি ভালো একটা শ্বশুর হতো। দুঃখে ইচ্ছা করছে মেয়াদোত্তীর্ণ বিষ খেয়ে হয় নিজে মরি নয় ওনাকে মারি। বাইক স্টার্ট করে একবার ছাদের দিকে তাকিয়ে থেকে ফ্লাই কিস দিয়ে চলে গেল ফয়সাল। আদিবা এসবের কিছুই জানে না, সে তার মতো লাফালাফি করতে ব্যস্ত। আদিবার বাবা বাসায় এসে ঝগড়া করতে শুরু করে দিলেন ওনার স্ত্রীর সাথে। বাসার নিচে আজকাল রাজাকারের বাচ্চারা ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। কবে না জানি আমার বাসায় আঘাত হানে। আজকের পর থেকে আমার মেয়ে দুটোকে বলবে তারা যেন ছাদে উঠে নাচানাচি না করে। তুমি যেমন আগে লাফালাফি করে আমার মনকে নাচিয়েছো, এখন তোমার মেয়েও লাফালাফি করে রাজাকারের বাচ্চাদের নাচাচ্ছে। সকাল হতে না হতেই বাসায় এসে বদনজর দেওয়া শুরু করেছে। বুড়ো বয়সে ভীমরতি হলে যা হয় আর কি। এই ক্ষুধা লাগছে তোমার? পেটে বেশি টান পড়লেই বাজে বকো তুমি। কেন যে তোমার মতো পেটুক বদমেজাজি লোকের সাথে প্রেম করেছিলাম। এখন দেখি ছেলে মেয়ে প্রেম করলে কত জায়গায় ঘুরতে নিয়ে যায়, শপিং করায়, গিফট দেয়। আর তুমি কি দিয়েছো আমায়? ঘোরাঘুরির কথা উঠলেই বলো তোমার বাবার বাড়ি থেকে আমাদের বাড়িতে এনেছি, ঘোরাঘুরি হয়নি তোমার? যাও তাহলে বাবার বাড়ি ঘুরে আসো। শপিংয়ের কথা বললে বলো শপিং করে করে তো আমাকে ফকির বানিয়ে ফেলেছো। গিফটের কথা বললে বলো 2টা বাচ্চা গিফট করিনি, আরও চাও। এই তোমার মতো আনরোমান্টিক লোকের সাথে প্রেম করে আমার জীবন তেজপাতা বানিয়ে ফেলছি। শুরু হয়ে গেল আদিবার মার ঘ্যান ঘ্যান। সোফায় বসে চুপচাপ স্ত্রীর বক বক শুনছেন আর খবরের কাগজ পড়ছেন। মনে মনে বড্ড আফসোস করছেন কেন এই মহিলার প্রেমে পড়লেন আর কেনই বা আজকে কথা বলতে এলেন। 1 সপ্তাহ ধরে এখন শুনতে হচ্ছে স্ত্রীর চেঁচামেচি। বাঘ হতে এসে বিড়াল হয়ে পড়লেন এখন। 2 বান্ধবী হেঁটে হেঁটে যাচ্ছিল কলেজের উদ্দেশ্যে। পার্কের কাছে আসতে বাইকে হেলান দিয়ে আতশোয়া ফয়সালকে দেখে অয়নের হাত চেপে ধরল আদিবা। এই লোকটাকে দেখলেই তার ভয় ভয় ঘৃণা হয়, রাগ হয়। পাশ কাটিয়ে চলে যেতে নিলেই ফয়সাল আদিবার হাত চেপে ধরল। আদিবার পুরো শরীর এইবার কাঁপতে লাগলো। তুতলিয়ে বলতে লাগলো, হাত ধরেছেন কেন? কিছু কথা বলবো। অপমান করবেন আবারও? একটু সাইডে চলো, কিছু কথা আছে। আদিবা পার্কের চারপাশটা দেখে শিউরে উঠল। এমন পরিবেশে কোনো ছেলের সাথে পার্কের জায়গা মানেই নিজের পায়ে নিজে কুড়াল মারা। সাহস জুগিয়ে বলে ফেলল, যাব না কোথাও, যা বলেন এখানে বলবেন। প্রেমময় মোড়ে আছে, দয়া করে রাজনীতিবিদ ফয়সালের মোড় ধারণ করতে বলো না। চুপচাপ চলো, জাস্ট কিছু কথা বলবো। আদিবার হাত ধরে টেনে নিয়ে যায় ফয়সাল। পেছন পেছন অরিন আসতে নিলেই ফয়সাল বলে উঠল, তোমাকে কেউ আসতে বলেছে? দেখতেই পাচ্ছ আমরা রোমান্স করতে চাচ্ছি, কাবাব মে হাড্ডি হতে এসো না। অরিন দাঁড়িয়ে পড়ল। এত বড় অপমান কিছুতে সে মানতে পারছে না, কিন্তু ফয়সালকে কিছু বলার সাহস তার নেই। সেই জন্য চুপচাপ পার্কের এক কোণে দাঁড়িয়ে রইল। গাছের আড়ালে দাঁড়ালো ফয়সাল ও আদিবা। ফয়সালের দৃষ্টি আদিবার গাড়ে সেই তিলের ওপর। কি বলবেন? সরি। আদিবা যেন আকাশ থেকে টপকে মাটিতে পড়লো মনে হয়। ফয়সাল থেকে সরি বলছে, তার জন্য বিশ্বাসই হচ্ছে না। আবারও নিজের কানকে বিশ্বাস করানোর জন্য বলল, কি বলবেন? সরি, সেদিন তোমাকে ওইভাবে না বললেই হতো। অপমান করেছেন 100 লোকের সামনে, আর সরি বলছেন চুপি চুপি? করবো না ক্ষমা আপনাকে। সমস্যা নেই। বাই দ্য ওয়ে, তোমার গালের তিলটা কি আসল নাকি নকল? উফ, যত সব। তিল নকল হতে যাবে কেন? চোখে কি দেখেন না এখন? দেখবেন বা কি করে? বয়স তো আর কম হয়নি। বিয়ে করলে 10 বাচ্চার বাপ হয়ে যেতেন এতদিনে। তুমি বললে 10 টাকারও 100 বাচ্চার বাপ হতে পারবো। সামলাতে পারবে এতগুলো বাচ্চা? জি, অসভ্য লোক। লজ্জা করে না? নিজেই ছেলেদের বলুন মেয়েদের বিরক্ত না করতে, এখন নিজে করছেন।
আপনার আসল মুখোশ বলে দিব সবাইকে। বলে দাও, সমস্যা নেই, কেউ ট্রাস্ট করবে না তোমার কথা। অসভ্য লোক, কোন দুঃখে যে আপনার সাথে দেখা হলো আমার। আদিবার কথা শেষ হতে না হতেই ফয়সাল এমন একটি কাজ করে বসলো যার জন্য আদিবা পুরো কথা আর বলতে পারল না। হঠাৎ করে ফয়সাল আদিবার সেই তিলওয়ালা গালে কিস করে বসলো। চোখ থেকে দুফোঁটা করে পানি গাল বেয়ে পড়লো আদিবার। বিয়ের আগে এমন কিছু হোক সে আশা করেনি। জড়িয়ে ধরা, হাতে টাচ করা, মাঝে মধ্যে দুই একটা কিস, এইসবের কারণে জীবনে প্রেম করেনি। ফ্রেন্ডের কাছে শুনেছিল প্রেম হলেই বয়ফ্রেন্ডের সাথে এমন ঘনিষ্ঠ হতে হয়। সেই কারণে প্রেম নামক শব্দ থেকে হাজার হাত দূরে থাকতো সে। আর এখন ভাবতেই ওর দু চোখ পানিতে ভরপুর হয়ে উঠল। কালবৈশাখী ঝড়ের গতিতে দৌড়ে পালালো আদিবা। চোখে তার সাগর পানি। ফয়সালের প্রতি রয়েছে তার বিরাট অভিযোগ, এক আকাশ রাগ। সেদিন আর সে ভার্সিটিতে যেতে পারেনি। কিস করার দৃশ্যটা বারবার চোখে ভাসছে তার। সূর্য এখন মাথার উপরে বসে আছে। আজকের গরম 35 ডিগ্রি সেলসিয়াস। মাথা থেকে ঘাম পায়ে গড়িয়ে পড়ছে আদিবার বাবার। দরকারি একটা কাজে ব্যাংকে যেতে হচ্ছে তাকে। রিকশার হুড তুলে দিয়ে গরমে আশেপাশ করছেন উনি। গত রাতের বৃষ্টির পর ভেবেছিল আজকের দিনটা ঠান্ডাময় হবে, কিন্তু না, আজকের দিনটা অন্যান্য দিনের থেকে আরও মারাত্মক হয়ে দাঁড়িয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি ভীষণ বিরক্ত হবেন না কেন? উনি আমাদের পাঠিয়েছেন দুনিয়াতে ওনার ইবাদত করার জন্য, আর আমরা করছি কিনা 24 ঘন্টায় টাকার পেছনে ছুটছি। সারাদিনে 1 ঘন্টা সময়ও ওনার জন্য ব্যয় করতে পারছি না। আমাদের দোষের কারণেই আজ আমাদের এই অবস্থা। স্যার, আইয়া পড়ছি। রিকশা চালকের কণ্ঠস্বর শুনে চিন্তার জগৎ থেকে ফিরে এসে লোকটির মুখের দিকে তাকালেন আদিবার বাবা মিস্টার নিজামুদ্দিন। লোকটির বয়স আনুমানিক 60 কি তার উপরে হবে। সাদা সাদা দাড়িগুলো রোদের আলোতে কালচে রং ধারণ করেছে। মাথায় ভিজা গামছা বেঁধে রেখেছে। সেন্টু গেঞ্জি, ময়লা লুঙ্গি গায়ে। মিস্টার নিজামুদ্দিন লোকটির দিকে থেকে দৃষ্টি সরিয়ে 1000 টাকার নোট দিয়ে দিল লোকটিকে। লোকটি তখন মুখটা কালো করে বলল, স্যার, আমার কাছে ভাঙতি নাই এত টেহার। 70 টেহা ভাড়া, আপনি 1000 টেহা দিতেছেন, কেমনে ভাঙতি দিমু কয়েন? আজকাল গাড়ি ঘোড়া যেই হারে ঢাকা শহরে আইতাছি, রিক্সায় তো মানুষজন যাই না এখন। সারাদিনে তো 500 টেহা কামাইতে পারি না, এখন 1000 টেহার ভাঙতি কেমনে দিমু স্যার? দেখেন আপনার কাছে ভাঙতি আছে নাকি? মিস্টার নিজামুদ্দিন মুখে এক চিলটে হাসি ফুটিয়ে লোকটির কাঁধে হাত রেখে বলল, চাচা, আমাকে ভাঙতে দিতে হবে না, এই 1000 টাকা রেখে দিন। আজ যে গরম পড়েছে, এই বয়সে আপনার শরীর সইতে পারবে না, তার চেয়ে বরং আজকের দিনটা বিশ্রাম করুন। মিস্টার নিজামুদ্দিন লোকটির মুখের দিকে তাকিয়ে রইলেন। তার কানে বারবার একটা কথাই ভেসে আসছে, অসুখ হইল বড়লোকের, আমাগো মতো গরিবদের ক্যার অসুখ আবার। শ্বাস ছেড়ে নিয়ে মিস্টার নিজামুদ্দিন বললেন, চাচা, টাকাটা নেন, মনে করবেন আপনার কোনো সন্তান আজ দিয়েছে। দেরি হয়ে যাচ্ছে চাচা, আসি। মিস্টার নিজামুদ্দিন চলে গেলেন। বয়স্ক লোকটি টাকাটা হাতে নিয়ে চোখের পানি ফেলতে লাগলেন। আজ বাবাহারা নাতনির জন্য কিছু ফল, ভালো খাবার, নতুন পোশাক কিনে নিয়ে যাবেন বলে ঠিক করেছেন। আদিবা বাসায় এসে মন খারাপ করে বসে আছে। আজকের ঘটনা কিছুতেই সে ভুলতে পারছে না। পরন্ত বিকেলের রোদ মুখের কাছে আসতেই বাইরের দিকে তাকালো সে। বকুল গাছে কয়েকটি পাখি বসেছে, যার অনেকেরই নাম তার অজানা। হঠাৎ করেই পিচ্ছি একটি হাত তাকে স্পর্শ করতেই পেছন ফিরে আদুরিকে দেখে ভীষণ অবাক হলো, কারণ আদুরি মুখে ফেস ওয়াশ লাগিয়ে ঘষতে। ভ্রুজোড়া নাচিয়ে জিজ্ঞাসা করলো আদিবা, এই অসময়ে মুখে ফেস ওয়াশ লাগাচ্ছিস, ব্যাপার কি? আর বলো না আপু, চিপসের প্যাকেট কিনতে হয়রান আঙ্কেলের দোকানে গিয়েছিলাম। পাজি আঙ্কেল পান খেয়ে ঠোঁট মুখ লাল করে ফেলেছে। আমাকে দেখেই বলতে শুরু করলো, আরে আমার আদুরি মামুনি এসেছে বলেই পাপ্পি দিতে লাগলো গালে। ওনাকে তো কিছু বলতে পারি না, তাই চিপস এখানে মুখে ক্লিন টিন করতে লাগলাম। আমাকে কেউ পাপ্পি দিলেই আমার এই কাজটা হয়। আদুরির কথাটা আদিবার মাথায় ঢুকে গেল। ড্যাব ড্যাব করে তাকিয়ে বলল, এতে কাজ হয়? বাপ্পির স্পর্শ কি চলে যায়? অবশ্যই আপু, তখন মুখটা আরো সুন্দর হয়। আদিবা দৌড়ে ওয়াশরুমে চলে গেল। অনেকটা ফেস ওয়াশ হাতে মেখে গাল ঘষতে লাগলো। প্রায় 15 মিনিট পর আদিবা আদুরির দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, ওই আমার গাল জ্বলছে, তোর কথা শুনে মুখটা নষ্ট করে ফেলছি আমি। আদুরি 2 হাত কপালে রেখে বলল, তোমাকে কি বলছি জোরে জোরে ঘষতে?
আস্তে আস্তে ঘষলে কি গাল গাল হতো না? কিছু তো বোঝো না। আমি তোমার হেল্প করলাম আর তুমি উল্টো ধন্যবাদ না জানিয়ে বকছো। তাও আজকের পর থেকে আর কোনো হেল্পই করবো না। আদরি দৌড়ে চলে গেল। আদিবা আয়নার কাছে আসতেই দেখলো তার ফর্সা গাল লাল হয়ে আছে। মনে মনে ফয়সালের গোষ্ঠী উদ্ধার করে ভ্যাসলিন লাগিয়ে আস্তে আস্তে ম্যাসাজ করতে লাগলো। সিগারেটের ধোঁয়া দিয়ে চেপে ধরে আরিফের মুখে ধোঁয়া ওড়াচ্ছে ফয়সাল। চোখ দিয়ে যেন আগুন ঝরছে তার। কাঁদো কাঁদো মুখ নিয়ে বলল আরিফ, দোস্ত কি হয়েছে তোর? এমন রেগে আছিস কেন? আজ তোর কথা মতো রোমান্টিক হতে গিয়ে আদিবার চোখে ঘৃণার পাত্র হয়ে গেছে আমি। কেন, কি করলি তুই আবার? আদিবাকে কিস করেছেন। আরিফ কপাল চাপড়িয়ে কটমট চোখে তাকালো ফয়সালের দিকে। শক্ত গলায় বলে উঠল, শালা রোমান্টিক মানে কি কিস দেওয়া নাকি? রোমান্টিক মানে হলো একটু লাজুক লাজুক হাসি, বিয়ের পর ঘুরতে যাওয়ার কথা বলা, কি কি খেতে ভালোবাসে মেয়েটির সাথে ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করা, বাইকে উঠিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করা, হাত ভর্তি শপিং কিনে দেওয়া, বাদাম চটপটি ফুচকা আইসক্রিম একত্রে বসে খাওয়া। ধীরে ধীরে পরে সামনে তো এগোতে পারবি তুই। যেখানে যতবার মেয়েটির সাথে কথা হয়েছে ততবারই তো ফয়সাল ভাই হয়ে সামনে গেছিস, আর একবার লুচু ফয়সাল হয়ে রাজনীতি করতে করতে কি তোর মাথার বুদ্ধি শুদ্ধি জলে ভাসিয়ে দিয়েছিস নাকি? ফয়সাল নিজের মাথা চুলকে আমতা আমতা করে বলল, আসল ওর গালের তিলটা দেখে নিজেকে ধরে রাখতে পারিনি। বল না দোস্ত, এখন আমি কি করব? কি করবি মানে? এখন ভাবির রাগ ভাঙাবি? কিভাবে রাগ কমানো যায় তার প্ল্যান দিচ্ছি, শোন তুই। আরিফ ফয়সালকে রাগ কমানোর প্ল্যান দিচ্ছে। ফয়সাল নিজেই এখন অবাক। সারাদিন রাজনীতি নিয়ে থাকতে থাকতে তার মন কঠিন পাথরের ন্যায় ধারণ করেছিল। এখন সেই পাথরের মন কিভাবে একটা মেয়ের প্রতি দুর্বল হয়ে পড়ল। মনে মনে এতদিন যাদের প্রেম করার জন্য শাস্তি দিয়েছিল তাদের কাছ থেকে ক্ষমা চাওয়া শুরু করেছে। রাত 8টা কি 9টা। অয়নের আম্মু ওষুধ খেতে এসে দেখলো বক্সে কোনো ওষুধ নেই। প্রেসক্রিপশন হাতে নিয়ে অয়নের উদ্দেশ্যে চিৎকার করে বলে উঠল, অরি, তুই আজ ওষুধ কিনে আনিস না? জিভে কামড় দিয়ে বলে উঠল অরিন, সরি মাম্মি, একদম মনে ছিল না। দাও, আমি এক্ষুনি নিয়ে আসছি। এত রাতে তোর যেতে হবে না, আমি নিজে কিনে আনছি। ডক্টর বলেছিল এই ওষুধটা প্রতিদিন খাওয়ার জন্য। ছেড়ে ছেড়ে খেলে সমস্যা হবে, নয়তো আগামীকালই নিয়ে আসতাম। অরিন তার মাকে থামিয়ে দিয়ে বলল, তোমার শরীর একটুও ভালো নেই। বাসার নিচে তো দোকান, দাও নিয়ে আসছি। 20 মিনিট যাব আর আসবো। মায়ের হাত থেকে প্রেসক্রিপশন নিয়ে হাঁটা দিল ফার্মেসির উদ্দেশ্যে। সকালে আদিবাকে নিয়ে গিয়ে ফয়সাল কি করলো, তারপর আদিবা দৌড়ে বাসায় চলে গেল। এইসব চিন্তা করতে করতে সেও ভুলে গিয়েছিল মায়ের ওষুধের কথা। বাসার নিচে এসে দেখলো 2টা দোকানই বন্ধ। সামনে আরেকটি দোকান আছে, সেই জন্য হেঁটেই যেতেও লাগলো সে। 10 মিনিট হাঁটার পর দোকানের সামনে এসে ওষুধ কিনে যে বাসায় ফিরতে যাবে, একটি ছেলে এসে দাঁড়ালো তার সামনে। শীষ বাজিয়ে বলল, সিঙ্গেল নাকি বয়ফ্রেন্ড আছে? বিরক্ত প্রকাশ করে বলল অরিন, যেহেতু আমি সুন্দরী, বয়সও কম, তাহলে ভাবলেন কিভাবে আমি সিঙ্গেল থাকবো? অবশ্যই রিলেশনশিপে আছি, জানা উচিত ছিল আপনার। ওয়াও, ইউ আর সো ইট অ্যান্ড বিউটিফুল। ওয়াও, ইউ আর সো ইট অ্যান্ড বিউটিফুল। তাছাড়া বুদ্ধি আছে ভালো, তোমার মতোই তো কাউকে চাই আমার। আচ্ছা বলো, কোথায় ঘুরতে যাবে? বিয়ের পর সাজেক নাকি ঠিকানাতে? আশ্চর্য, আপনার এত নির্লজ্জ প্রাণী দুনিয়াতে আমি একটাও দেখিনি। মামির ওষুধ নিয়ে তাড়াতাড়ি ফিরতে হবে, নইলে এক্ষুনি না মেরে তক্তা বানিয়ে ফেলতাম। উগান্ডার অকেজো বাসিন্দা একটা। রাগে গজগজ করতে করতে চলে গেল অরিন। ছেলেটি অরিনের দিকে তাকিয়ে মুচকে এসে বলল, তোমার মতো কত মেয়েকে যে আমার পিছনে ঘুরিয়েছি, তোমাকে ঘোরাতে আমার বাম হাতের খেল। খুব শীঘ্রই দেখা হবে আমাদের ঝাঁসির রানী। সবুজ ঘাসের ওপর এলোপাতারিভাবে শুয়ে আছে অরিন আর আদিবা। আদিবার দৃষ্টি খোলা আকাশের সেই নীল সাদা মেঘের ওপর, অরিনের দৃষ্টি আদিবার ওপর। বাড়ির পেছন দিকে সবুজ ঘাস আর বিভিন্ন গাছের মেলা। আদিবার মন খারাপ হলে সে এইখানে এসে আকাশপানে তাকিয়ে থাকবে। বান্ধবীর সেদিন চলে আসা বারবার অরিনের মনকে আকুল করে তুলেছিল। সকাল হতে না হতেই ব্যাগপত্র নিয়ে চলে আসে আদিবার বাসায়। অরিনকে দেখে মুখে মিষ্টি হাসি নিয়ে তাকে নিয়ে চলে আসে বাড়ির পেছন দিকটায়। কি হয়েছে তোর? ফয়সাল ভাই কিছু বলেছে? কিস করেছে গালে। ছি, ওনার মতো মানুষ কিনা এখন এইভাবে নিচে নেমে যেতে পারে? ভাবলেই রাগ হচ্ছে। আজকেই ওনার পেজ থেকে লাইক উঠিয়ে ফেলবো, গ্রুপ থেকে লিড নিব, আইডি থেকে ব্লক মারবো। উপরে উপরে এমন ভাব নিয়ে চলে যেন ভাজা মাছটি উল্টিয়ে খেতে জানে না, কিন্তু এখন দেখা যাচ্ছে লুচু নাম্বার 1। একটা প্ল্যান করেছি, শুনবি? ভ্রুজোড়া কুচকালো অরিন। আদিবার শান্ত কথাগুলো তাকে ভীষণ ভাবাচ্ছে।
কারণ যখন আদিবা ভীষণ কষ্ট কিংবা রেগে থাকে তখন সে এইভাবেই কথা বলে। ভয়ে ভয়ে বলল, কি প্ল্যান করেছিস? ফয়সাল নামক বাজে লোকটির মুখোশ আমি সবার সামনে তুলে ধরবো। যেভাবে হোক তাকে আমি শাস্তি দিবই। কিন্তু কিভাবে? ওনার প্রেমের জালেই ফাঁসাবো ওনাকে। কিন্তু তোর একটা হেল্প লাগবে। অরিন ভয়ে কেঁপে উঠল। ফয়সালের সাথে গেম খেলা মানে নিজের প্রাণ নিয়ে হাতে নিয়ে খেলা করা। তবুও বেস্ট ফ্রেন্ডের মনকে শান্ত করার জন্য হেল্প তো তাকে করতেই হবে। কাঁপা কাঁপা গলায় বলল, কি হেল্প? তুই আজ আব্বুকে গিয়ে বলবি আমরা বেশ কিছু ফ্রেন্ড মিলে সাজেক ঘুরতে যাব। তুই বললে আব্বু এত ঘেটে দেখবে না। সাজেক যেহেতু কাপলদের জন্য কিংবা প্রেমিক প্রেমিকাদের জন্য বিশেষ ভ্রমণ কর, সেখানে নিয়ে যাব পাজি ফয়সালকে। কিছুদিন ওনার সাথে নাটক করে সব রেকর্ড করব ফোনে, সুযোগ বুঝে নেট জগতে ভাইরাল করে দেব। সবই বুঝলাম, কিন্তু পরে যদি খারাপ কিছু হয়? কিচ্ছু হবে না, ট্রাস্ট মি। কিন্তু আন্টি শরীরের কথা ভেবে ভাবছি তোকে নেব না। হকচকিয়ে উঠল অরিন। ভয়ঙ্কর মুহূর্তে কিছুতেই সে আদিবাকে একা ছাড়বে না। ফয়সালের হিংস্র পশু, যখন তখন কি রূপ নেয় তা বোঝা মুশকিল। তার উপর তাকে জব্দ করার জন্য এই প্ল্যান। কিছুতেই প্রিয় বান্ধবীকে সে একা ছাড়বে না। মায়ের জন্য কষ্ট হচ্ছে। হঠাৎ তার মাথায় একটা প্ল্যান আসলো। খুশিতে গদগদ হয়ে বলল, সমস্যা নেই, মাম্মি বেশ কিছুদিন ধরে বলছে নানু বাড়ি যাবে। আমি বরং আজকে গিয়ে বলবো উনি নানু বাড়িতে গিয়ে ঘুরে আসুক, আর আমরাও ফয়সাল ভাইকে সাজতা করার জন্য সাজে ঘুরে আসি। বাই দ্য ওয়ে, ফয়সাল ভাইকে নিমন্ত্রণ দিবে কে? এই ব্যবস্থা আছে। এখন তুই চল আব্বুর কাছে। দৌড়ে চলে গেল দুজন। প্রথমবার বারণ করার পর মিস্টার নিজামুদ্দিন দেখলেন অরিন আর আদিবার মন খারাপ হয়ে গেছে। মেয়েদের মুখের কষ্ট কিছুতেই উনি মানতে পারেন না, তাই রাজি হয়ে পারমিশন দিলেন। তবে ওনার এক শর্ত, আদুরিকে নিয়ে যেতে হবে। ওরে এখন ঘোরাঘুরি করার বয়স। আচ্ছা, ওরও এখন ঘোরাঘুরি করার বয়স। তোমরা যেহেতু যাচ্ছ তাহলে ওকে নিয়ে যাও সাথে করে। ভালো মতো খেয়াল রেখো ছোট বোনের। ইচ্ছে না থাকা সত্ত্বেও রাজি হলো আদিবা। আদুরি তো খুশিতে সবার গালে পাপড়ি খেতে লাগলো। মনের ভিতর তার রঙিন সুর। সাজেক সাজেক না বললেও আমি সাজেক যাবো রে। হলুদ জামা, ঠোঁটে গোলাপি লিপস্টিক, চোখে গাঢ় কাজল, গালের তিলটা আরেকটু কালো করার জন্য আইলাইনার লাগালো আদিবা। আজ তাকে ভয়ঙ্কর সুন্দরী লাগছে। চুলগুলো ছেড়ে দিয়ে এক পাশে রেখে অন্য পাশে ওড়না দিয়ে অরিনের দিকে তাকিয়ে ভয়ঙ্কর হাসি দিয়ে বলল আদিবা, কি রে ওরি পাখি, কেমন লাগছে আমাকে? আর ছেলে হলে না তোকে কিডন্যাপ করে বিয়ে করতাম। ফয়সাল ভাই শুধু শুধু তোর প্রেমে পড়েনি রে। মায়াবতী সুন্দরী কেশবতী মেয়েকে দেখলে সবাই প্রেমে পড়বে। ফয়সাল ইজ নট ভাই, হি ইজ ঘরের ময়লা ছাল। বাই দ্য ওয়ে, আমাকে দেখে টাস্কি খাবে অসভ্য লোকটা। অবশ্যই। দুই বান্ধবী তৈরি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে যেতে লাগলো। আজ তাদের প্ল্যান হলো ফয়সালের সামনে গিয়ে ঘুরে ঘুরে কথা বলা, জোরে জোরে হাসতে থাকা। সাজেক যাবার ব্যাপারে একজন আরেকজনকে এমনভাবে বলবে যেন ফয়সাল শুনে কথাগুলো। আদিবা যাচ্ছে মানে ফয়সালও যাবে। সেখানেই হবে আসল গেম। পার্কের বেঞ্চে এসে বসেছে আদিবা ও অরিন। তাদের নজর ফয়সাল কোথায় সেদিকে। হঠাৎ ফয়সালের উপস্থিতি টের পেয়ে অরিন গদগদ করে বলল, আদুরে আমার কি যে ভালো লাগছে। আমরা সাজেক যাব। ওয়াও, নিজের দু হাতে মেঘের ভালা স্পর্শ করতে পারবো, আকাশের সাথে মিশতে পারবো। ভাবলেই নাচতে ইচ্ছে করছে। শুধু কি তোর, আমিও ভীষণ খুশি। ভাবছি বাসে করে যাব। দুই বান্ধবী আড্ডা দিতে দিতে পাড়ি জমাবো মেঘের রাজ্যে। মেঘের রাজ্যতে যদি একজন রাজা কিংবা রাজকুমার পেয়ে যায়, মন্দ হবে না ব্যাপারটা, কি বলিস? আমার মনের কথাগুলো বলেছিস। বাই দ্য ওয়ে, কবে যাব আমরা? পরশু। বাসের নাম, কয়টায় যাবে, বাস কখন ছাড়বে, সব ডিটেলস তারা ফয়সালকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো। ফয়সালের এখন মনে হচ্ছে মেঘনা চাইতে বৃষ্টি পেয়ে গেছে। আরিফ বলেছিল এমন কোথাও যেতে যেন তারা অনেকক্ষণ সময় আলাদা থাকতে পারে, যেখানে তাদের খুব কম মানুষই চেনে। ফয়সাল মনে মনে ভীষণ খুশি হয়ে বলল, আমার প্রবলেম সলভ করার জন্য একটা তুমি চাই আদুরানি। ফয়সালের এখন সামনে থেকে আদিবাকে দেখতে ইচ্ছে করছে। পেছন থেকে খোলা চুলে হলদিয়া পাখিকে দেখে তার মন ভরছে না, তাই সামনে গিয়ে দাঁড়ালো। আদিবা অরিন দেখেও না দেখার ভান করে কথা বলছে। এমন সময় ফয়সাল ওদের সামনে একটা গানের কলি বলতে লাগলো, ঢাকা টু খুলনা একটু ভালোবাসো না, নেই কোনো ভাবনা, নিয়ে যাব পাবনা। অরিনের ভীষণ হাসি পাচ্ছে গান শুনে। ফয়সালকে দেখে তার মনে হয় না এই ছেলে একটা মেয়ের জন্য রাস্তায় দাঁড়িয়ে গান বলবে। আদিবার জন্য জোরে হাসতে না পেরে মুখ চেপে হাসছে।
আদিবাবু একটু মজা নেওয়ার জন্য বলল, ঢাকা টু সিলেট সব কিছুই ডিলেট, মেয়েদের তুলনায় ছেলেরই গপেট। অরিন এইবার হাসি ধরে রাখতে না পেরে জোরে জোরে হাসতে লাগলো। হাসতে হাসতে হঠাৎ করে ফয়সালের পিঠে হালকা চাপড়ে বলে দিল, ফ্রিতে এত সুন্দর সিনেমা দেখবো কখনো ভাবিনি, প্লিজ কন্টিনিউ। অরিনের মনে নেই সে কাকে চাপড় মেরেছে। ফয়সাল তো রাগান্বিত চোখ নিয়ে তাকিয়ে আছে অরিনের দিকে। তখনই অরিনের খেয়াল হলো সে ভয়ে আদিবার পেছনে দাঁড়িয়ে পড়ল। ফয়সালের ইচ্ছে করছে এখন অরিনকে ধরে মাথার উপরে তুলে নিয়ে নেচে ফেলে দিতে। শুধুমাত্র হবু বউয়ের বেস্ট ফ্রেন্ড বলে রাগটা কন্ট্রোল করে হেসে দিয়ে বলল, ইটস ওকে, শালিদের এমন করতেই হয় হবু দুলাভাইয়ের সাথে। ভীষণ খুশি হলাম তুমি যে আমাকে দুলাভাই ভেবে ফেলছো। লাভ ইউ শালিকা। আদিবা রাগের দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে অরিনকে নিয়ে চলে যায়। সে চায় না তার প্ল্যান নষ্ট হয়ে যাক। ফয়সালকে সে জ্বালাবে, কিন্তু এখন নয়। সাজেক হবে ফয়সালের জীবনের কষ্টের মুহূর্ত। চলে গেল 2টো দিন। আজ সাজেক যাবার জন্য তৈরি হচ্ছে আদিবা ও আদুরি। অরিন ওর বাসা থেকেই আসবে। আদুরি কালো টপ, জিন্স, মাথার চুলগুলো ঝুঁটি বেঁধে, ঠোঁটে লাল স্টিক, গলায় পাথরের মোটা চেন, ডান হাতে ঘড়ি, বাম হাতে ব্রেসলেট, হিল জুতো পরে মুখটা আফসোসের ভঙ্গিতে বলল, আমার যেতে ইচ্ছা করছিল না, যতদিন থাকবো না ততদিন বেয়াদব তুহিন খুব আনন্দ করবে। শুধুমাত্র তোমাকে আর আপুকে দেখে রাখার জন্য যাচ্ছি। ঘুরতে গিয়ে হারিয়ে যেতে পারো, কিংবা কোনো ছেলে বিরক্ত করলে তখন একা একা কি করবে, তাই আব্বু আম্মুকে পাঠাচ্ছি তোমাদের খেয়াল রাখার জন্য। ইস, কত কাজ যে করতে হয় আমাকে, তবুও কোনো অহংকার নেই আমার, নেই কোনো ক্লান্তি। আমার এতটুকু পৃথিবীতে একজনই আছে, ভাগ্য ভালো আমার, এই যা আমার মতো কিউট একটা বোন পেয়েছে বলে। এত কথা না বলে প্যাম্পাস ব্যাগে রাখো, ওইখানে যদি হিসু টিসু করিস তোকে জেলে ভরবে রিসোর্টের লোকেরা। গাল ফুলিয়ে প্যাম্পাস ব্যাগে রাখলো। ওর একটাই সমস্যা, মাঝে মধ্যে রাতে বিছানা ভিজিয়ে ফেলা। এই জন্যই ওর মা কত যে হিসু বিছানা থেকে খাইয়েছে, তবুও যায় না এই বদ অভ্যাস। বাসের বাম পাশের মাঝে 2টি সিটে বসেছে আদিবা ও অরিন। তাদের মাঝে অর্থাৎ দুজনের কোল ভাগাভাগি করে মুখ ফুরিয়ে বসে আছে আদুরি। কতবার করে সে বলেছে তার জন্য আলাদা সিট রাখতে, কিন্তু ওর 2 পচা বোন রাখেনি। উল্টো ওরা বলেছে, টাকা কি কাছে ধরে, এক্সট্রা টাকা খরচ করার মানেই হয় না। তাছাড়া একা একা কার সাথে বসবি, যদি কেউ কিডন্যাপ করে নিয়ে যায় তখন কি হবে? অরিন ও আদিবার ঝাড়ি খেয়ে চুপ করে যায় আদুরি। তার ভীষণ লজ্জা করছে অন্যের কোলে বসতে। অরিন ব্যাগ বের করে পানির বোতল বের করতে যাবে, দেখলো বোতল নেই। রাজের বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, মাথা নষ্ট হয়ে গিয়েছে আমার, বোতলটা যে কোন দুঃখে আনিনি কি জানি। আদিবাকে উদ্দেশ্য করে বলল, আদু আমি পানি বোতল আনতে যাচ্ছি রে, জানিসই তো মিনিটে মিনিটে পানি পান করতে হয় আমার। কোল থেকে আদুরিকে নামিয়ে বাস থেকে নেমে পড়ল অরিন। আশেপাশে কোথাও ঠান্ডা পানি না পেয়ে কিছুটা দূরে যেতেই একজন ছেলেকে দেখে রাজ্যের বিরক্তি নিয়ে অন্য পাশ ফিরতে ছেলেটি বলে উঠল, ওয়াও, কি মিরাক্কেল! জাসিকা রানী, তোমাকে খুঁজতে খুঁজতে হাতে হারিকেন ধরতে বাধ্য হয়েছি, আর সেই তুমি কিনা আজ আমার সামনে। একেই বলে পৃথিবীটা গোল। তাছাড়া আমার ভালোবাসার একটা দাম আছে, বুঝছো? ওই মিয়া, ফলো করছেন আমারে? মার খেতে চান? সেদিন রাতেই বুঝছি আপনি ছেলেটা সুবিধার নন, আস্ত একটা জল হস্তি। আরিফকে বকা দিচ্ছ? বাহ, সাহস আছে দেখছি। এই প্রথম কোনো মেয়ের কাছ থেকে বকা খাচ্ছি। দেখো মেয়ে, আমি কিন্তু খুব রোমান্টিক, তাই তো রোমান্টিক রোমান্টিক কথা বলছি। মরণ, আপনার নাম কে জানতে চেয়েছে? আমি বলেছি নাম বলতে? ও বুঝেছি, নিজের নামটা কিভাবে জানাবেন সেটাই জাল ভোটের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। বড্ড বেজাল ভানুস তো আপনি। এইখানে কোনো ভোট হচ্ছে না, তাহলে এই মেয়ে জাল ভোট কিভাবে দেখালো? মেয়েদের কথায় আগায় গোড়ার ঠিক নেই, কিছু বললেই ঝগড়া লাগাবে। তার চেয়ে বরং কিছুক্ষণ কথা বলি। শালার ফয়সালটাও এলো না এখনো। কোথায় ওর হবু বউ সাজেক যাচ্ছে, আগে ওর আসা উচিত, কিন্তু এখনো নিজেই হাওয়া। এখন যদি বলা হতো কোথায় দরকারে যেতে হবে, সময় মতো ঠিক চলে আসতো। আমি নিশ্চিত এই ছেলের কখনো বিয়ে হবে না। আরিফের ভাবনায় ছেদ ঘটিয়ে অরিন বলে উঠল, আমার পথ ছাড়েন বলছি। যদিও না ছাড়ে কি করবে? জানেন আমি কে? আমি কিন্তু ফয়সাল আহমেদের গার্লফ্রেন্ড। অরিন নিজেকে আরিফের হাত থেকে বাঁচানোর জন্য মিথ্যা কথাটা বলল। আরিফ ভাবলো এই মেয়েই তাহলে সেই বাঘিনী। আরিফ আদিবাকে দেখেনি, তাই অরিনের কথা বিশ্বাস করে মুখটা আধার করে রাখলো। প্রথম দেখাতেই একটু বেশি ভালো লেগেছিল মেয়েটাকে, কিন্তু এই মেয়ে তার ভাবি। ইস, ভাবতেই ভীষণ কষ্ট হচ্ছে তার।
তবুও মনটা শক্ত করে বলল, সরি সরি ভাবি, আমি বুঝছি। আসসালামু আলাইকুম ভাবি, কেন সমস্যা হচ্ছে আপনার? অরিন কিছুটা ভাব নিয়ে মুখ ভেঙচি কেটে চলে গেল। আরিফ তখন ফোন লাগালো ফয়সালের নাম্বারে। হ্যালো, বল কোথায় তুই? শালা 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কোথায় তুই? আর বলিস না, আসার পথে শুরু হলো গ্যাঞ্জাম, তাই দেরি হচ্ছে। 5 মিনিটের ভিতরে চলে আসবো। তাড়াতাড়ি আয়। বাই দ্য ওয়ে, ভাবির সাথে দেখা হয়েছে? তোকে বলছিলাম না একদিন রাতে এক মেয়েকে ভীষণ ভালো লেগেছে, সেই তোর হবু বউ, মানে আমার না হওয়া গার্লফ্রেন্ড। বাজে বকিস না, তুই চিনবি কিভাবে আদিবাকে? ভাবি নিজেই তো আজকে বলেছে সে নাকি ফয়সাল আহমেদের গার্লফ্রেন্ড। দেখ, ভাবি তোকে খুব ভালোবাসে, কিন্তু মুখে বলে না। কি সুইট দেখতে ভাবি। শালা, নজর দিবি না, আসছি আমি। দেখি শুনে রাখ তোর ভাবিকে। ফয়সাল ফোন কেটে দিল। অন্যদিকে আরিফ ছ্যাঁকা খেয়ে ব্যাকা মার্কা মুখ নিয়ে অরিনকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। কথা বলার সময় অরিন কোথায় গিয়েছে সে জানে না। বেস্ট ফ্রেন্ডের একটা মাত্র হবু বউ বলে কথা, দেখে শুনে তো রাখতে হবে, তাই না? 5 মিনিট হয়ে যাবার পরেও আসছে না অরিন। কিছুক্ষণের মাঝেই বাস ছেড়ে দেবে। জানলা দিয়ে উকিঝুঁকি মেরেও কোনো খোঁজ মিলছে না অরিনের। আদুরি বসে বসে চিপস খাচ্ছে। হঠাৎ করে ফয়সাল এসে সিট থেকে আদুরিকে কোলে নিয়ে সে সিটে বসে পড়ল। আদুরি ও আদিবা ভ্রুজোড়া নাচিয়ে জিজ্ঞাসা করলো, সমস্যা কি, এখানে বসছেন কেন? আমার ইচ্ছা। মামার বাড়ির আবদার পেয়েছো? এক্ষুনি কোল থেকে না নামালে হিসু করে দেবো বলে দিলাম। বাবা, ছোট শালে দেখি ধানে লঙ্কা। ওকে, দাও হিসু করে। তাহলে আমিও ভিডিও করে ফেসবুকে গিয়ে বলবো, দেখেন এত বড় মেয়ে এখন হিসু করে। তখন কি হবে আমার? রাস্তাঘাটে মুখ দেখাতে পারবে? আদুরি রেগে গিয়ে ফয়সালের চুল টেনে ধরে বলল, ওট পচা তুমি, দেখতে জিরাফের যমজ ভাই। কি খাবে, চিপস নাকি চকলেট? আদুরি একবার বড় বোনের দিকে তাকিয়ে ফয়সালের কানে ফিসফিস করে বলল, ওই তুমি কাকে পটাতে এসেছো, আমাকে নাকি আপুকে? ফয়সালও ফিসফিস করে বলল, দুজনকে। ওকে, আপুকে পটাতে সাহায্য করব, তবে তার জন্য আমাকে অনেক কিছু করতে হবে। প্রচুর গিফট, মজা নিতে হবে। ওকে ওকে, দিব। এখন পটাতে সাহায্য করো। আদুরি মনে মনে হাসলো। মনের ভিতর দুষ্টুমি ভরপুর হয়ে উঠেছে তার। বিড়বিড় করে বলল, আমাকে অপমান করছো, তার শাস্তি তোমাকে পেতেই হবে তুলা ভাই। পটাতে ঠিকই সাহায্য করব, কিন্তু তোমার অবস্থা নাজেহাল করে ফেলবো। যদি বিয়ে হয় তাহলে তো সারা জীবন শায়েস্তা করতে পারবো। আমার ভিডিও আপলোড দেবে, তাই না? দেখো, তোমার এমন পিক তুলবো আর আপুকে বলে ভাইরাল করব, কল্পনাও দেখতে পারবে না। কাজে দুলা ভাই। অন্যদিকে ফয়সাল ভাবছে, একবার তোমার বোনকে বিয়ে করি, তখন আমার চুল ধরে টানার প্রতিশোধ নিব। বাসরাতে ভাইয়ে ভাবিকে আটকে রেখে তোমাকে সাহায্য করব। বড় হয়ে প্রেম করতে চাইলে তখন শুধু ছ্যাঁকা খাওয়াবো, তখন বুঝবে দুলা ভাই কি জিনিস। আমার ফ্রেন্ড বসেছে এখানে, উঠুন বলছি। উঠবো না, কি করবে? আমার যেখানে আছে সেখানে বসবো। ওকে। আদিবা ভাবলো কিছুক্ষণ। ভাবনা জগৎ থেকে একটা কথাই রিপ্লাই আসে, বসতে দে আদু, তাহলে তো তোরই লাভ। সুন্দর সুযোগটা হাতছাড়া করিস না পাগলি। আদিবা কিছু না বলে জানলা দিকে মুখ এনে বসে রইল। আদুরি ফয়সালের কোলে এখনো। তারা দুজন ফিসফিস করে কথাবার্তা বলছে, যেন আদিবা না শোনে। বেশ কিছুক্ষণ পর অরিন বাসে উঠল, তার পেছনে আরিফ। অরিন একবার পেছনে আরেকবার সামনে তাকিয়ে কিছুটা ভয় পেয়ে আটকে উঠল। আরিফের দিকে তাকিয়ে দাঁতে দাঁত বের করে হেসে দিয়ে বলল, আমার উনি চলে আসছে, এখন আপনি যেতে পারেন। ভ্রুজোড়া কুচকালো আরিফ। উকি ঝুঁকি দিয়ে দেখলো অন্য একটি মেয়ের সাথে বসে আছে তার প্রাণপ্রিয় বন্ধু। অরিনের সাইড কাটিয়ে ফয়সালের সামনে এসে দাঁড়ালো আরিফ। স্ল্যাং ভাষা ইউজ করে বলল, বাল, তুমি গার্লফ্রেন্ড রেখে এখন অন্য মেয়ের সাথে বসেছো? খালি আমার চরিত্রের দোষ ধরিস। এখন যে তোর চরিত্র কেমন সেটা চেয়ে দেখ। আমি তো তাও লুকিয়ে লুকিয়ে 4-5টা প্রেম করি, আর তুই তো সামনাসামনি। এমন চরিত্র থাকলে কোনো মেয়ে প্রেমে পড়বে না তোর। আরিফের কথা ফয়সালের মাথার উপর দিয়ে যাচ্ছে। অরিন বুঝতে পারছে আরিফ আর ফয়সাল যে একে অন্যকে চেনে। দাঁত দিয়ে আঙুল কামড় দিয়ে আদিবাকে ইশারা করে বলল সে যে একটা অঘটন ঘটিয়ে ফেলেছে। ফয়সাল বলল, পাগলের মধ্যে কিছু বলছিস, স্পষ্টভাবে বল। আরিফ কিছু বলতে যাবে তার আগেই অরিন এমন একটি কাজ করে বসলো যাতে আরিফের চোখ কপালে। রসগোল্লার মতো চোখগুলো তাকিয়ে আছে অরিনের দিকে। অরিন আরিফের মুখ চেপে ধরে অন্য হাতে আরিফের ঘাড়ে রেখে চিমটি কেটে মিষ্টি হেসে বলে উঠল,
আসলে হয়েছে কি ফয়সাল ভাই, আপনার এই বন্ধুর সাথে আমার 2 মাসের পরিচয়। তো উনি আমাকে অনেকবার প্রপোজ করেছে, রাজি না থাকায় এখন সে নালিশ জানাতে আসছে আপনার কাছে। একটু বুঝিয়ে বলুন না আপনার এই অকেজো বন্ধুকে। একটা মেয়ের ভালোবাসা পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়। আরিফ যেন অরিনের কথার জালে আটকে পড়ে চুপচাপ হয়ে গেছে। সে হিসাব করছে তাদের পরিচয় 1 সপ্তাহ হলো না, কিন্তু এই মেয়ে বলছে 2 মাস। এক বাজার থেকে কিনে আরেক বাজারে বেশি দামে বিক্রি করে ফেলবে এই মেয়ে তাকে। ফয়সাল তখন অট্টহাসিতে মেতে উঠল। ছি আরিফ, তোর থেকে এমন কিছু আশা করিনি। বাই দ্য ওয়ে, শালিকা যাও, তোর পেছনে সিটে বসে নিজেদের মধ্যে সব ঠিকঠাক করে নাও, আর এদিকে আমরাও। অরিন যেন হাঁপ ছেড়ে বাঁচল, কিন্তু এখনও আরিফের মুখ দেখে বোঝা যাচ্ছে সে বলে দেবে ফয়সালকে। তাই কোনো রিস্ক না নিয়ে আরিফের হাত ধরে টেনে পেছনে গিয়ে বসে পড়ল। আদুরি সব কিছু ভালো করে লক্ষ্য করে মুখ ফুলিয়ে বলল, আগে জানলে কখনোই আসতাম না। আমরা সবাই কাপল হয়ে ঘুরতে যাচ্ছি, আর আমি কিনা একা একা ঘুরবো। আদিবা চোখ পাকিয়ে কড়া গলায় বলল, বাচ্চা মেয়ে বাচ্চাদের মতো থাকবে, একদম বড়দের মতো কথা বলবে না। বেশি পক পক করলে গাড়ি থেকে নামিয়ে বাসায় দিয়ে আসবো। ওকে দাও, আমিও নিয়ে আব্বুকে বলবো। জানো আব্বু, আপনও ওই বাজারের বাচ্চার সাথে সাজে ঘুরতে যাচ্ছে। ওরা পালিয়ে গিয়ে বিয়ে করবে, তখন দেখবে তোমার কি অবস্থা হয়। আদিবা নিরুপায় হয়ে বলল, একদম মিথ্যে কথা বলবি না, আমার কোনো সম্পর্ক নেই ওই লোকের সাথে। না থাকুক, আমাকে না নিয়ে গেলে বলেন দিবই না। ওকে, তোকে নিয়ে যাব। গুড গার্ল। ফয়সাল তখন আদুরিকে জিজ্ঞাসা করলো, রাজাকারের বাচ্চা কে? আদুরি তখন দাঁত বের করে হেসে দিয়ে বলল, তুমি? আব্বু তো তোমাকে রাজাকারের বাচ্চা বলেই জানে। শ্বশুরমশাইয়ের প্রতি এক রাশ রাগ হলো ফয়সালের। মনে মনে ভাবতে লাগলো সাজেক থেকে আসার পরেই শ্বশুরমশাইয়ের একটা ব্যবস্থা সে করবে। আদিবার চিন্তা হচ্ছে অরিনকে নিয়ে। পেছনে তারা দুজন কি করছে কে জানে। বাস এখনও ছাড়েনি, তাই সে সিট থেকে দাঁড়িয়ে উল্টো ঘুরে পেছনে তাকিয়ে দেখলো অরিন বেশ রেগে আছে। আরিফ তাকে টিস করছে। আদুরি চিপসের প্যাকেট জানলা দিয়ে ফেলবে বলে ফয়সালের কোল থেকে নেমে জানলার কাছে গিয়ে হাত বাড়ালো। তখনই বাস ছেড়ে দেওয়াতে 2 বোন এসে ফয়সালের গায়ের ওপর পড়ে গেল। বাবা, আগে একটা পাই না, এখন দুজনকে দিচ্ছে আমার কোলে ওঠার জন্য পাগল হয়ে গেছে। একেই বলে ভালোবাসা। ভালোবাসা না চাই, ইচ্ছে করে পড়িনি, বাস ছেড়ে দেওয়াতে পড়েছি। আদিবা নিজের সিটে গিয়ে বসলো। আদুরি ফয়সালের করে চিপস খেয়ে ফয়সালের প্যান্টে হাত মুছতে লাগলো। বেচারা ফয়সাল মুখ বুজে সব সহ্য করতে লাগলো। অন্যদিকে, ওই তুমি মিথ্যা কেন বললে? আমাদের পরিচয় কিভাবে 2 মাস? মাথার ভিতরে ঘিলু আছে আপনার? আপনি যদি বলতেন সত্য কথাগুলো, তখন আপনার বন্ধু আমাকে তো মরিচ ছাড়ে চিবিয়ে খেত। ও গড, কেন যে আমাদের এই 2 নিষ্প্রাপ বান্ধবের সাথে আপনার 2 বন্ধুর দেখা হলো? জীবনটা তেজপাতা বানিয়ে ফেললেন। এখন আমার সামনে আর কোনোদিন গড শব্দটি ইউজ করবে না। পছন্দ করি না আমি এই শব্দ, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে রাসূল আপনি বলে দিন তিনি আল্লাহ যিনি এক ও অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি, তার সমতুল্য সমকক্ষ কেউ নেই। আর যদি আমরা হিন্দুদের ছান্নজ্ঞ উপনিষদের দিকে যাই, তাহলে দেখা যাবে অধ্যায় 6 পরিচ্ছেদ 2 অনুচ্ছেদ 1-এ উল্লেখ আছে, বলো তিনিই আল্লাহ যিনি এক ও অদ্বিতীয়, স্রষ্টা মাত্র একজনই, দ্বিতীয় আর কেউ নেই। আর যদি গডের সাথে ফাদার যুক্ত করি তাহলে হয় গডফাদার, এর অর্থ দ্বারা সৃষ্টিকর্তার বাবা, কিন্তু মহান আল্লাহর কোনো লিঙ্গ নেই। আর যদি গডের সাথে এস যুক্ত করি তাহলে হয় গডস, এর অর্থ অনেকগুলো সৃষ্টিকর্তা, কিন্তু ইসলামে অনেকগুলো সৃষ্টিকর্তা বলে কিছু নেই। যার প্রামাণ হিন্দু ধর্মের শ্বেতা প্রত্য উপনিষদের অধ্যায় 6 পরিচ্ছেদ ও 9-এ আছে, তার কোনো বাবা নেই, তার কোনো প্রভু নেই, তার চেয়ে বড় আর কেউ নেই। সুতরাং বলা যায় আমরা ইংরেজিতে গড নামে আল্লাহকে ডাকবো না, প্রয়োজনে আলমাইটি ব্যবহার করব। আল্লাহ ডাকটি কত মধুর, শুনতে যেমন ভালো লাগে, ডাকতেও তেমন ভালো লাগে আল্লাহ। অরিন অনেকটা অবাক হলো। সে ভাবেনি আরিফ এমন ধরনের কথা বলতে পারে। তাহলে তো আমরা অনেক বড় ভুল করি প্রতিদিন। ধন্যবাদ ভুল শুধরে দেওয়ার জন্য। ও হ্যাঁ, আপনি তো হিন্দু ধর্ম সম্পর্কে অনেক কিছু জানেন। ধর্ম পরিবর্তনের ইচ্ছা আছে নাকি? একদমই নয়, আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে 2 জন হিন্দু ফ্রেন্ড ছিল, সেই কারণে একটু আধটু জানি, তবে ধর্ম পরিবর্তন করে নাস্তিক হতে চায় না। আমি মুসলমান, এইটা আমার পরিচয়। ভীষণ অবাক আর খুশি হলো অরিন। আরিফের মুগ্ধকর কথাবার্তা তাকে মুগ্ধ করে ফেলেছে। শান্ত চোখে তাকিয়ে কিছুক্ষণ দেখলো আরিফকে। আরিফ ভ্রুকুচকে তাকাতে সে চোখ ফিরিয়ে নিয়ে বাইরের দিকে নজর নিক্ষেপ করলো। আরিফ ভাবলেশীনভাবে বলল,
আমরা কি বন্ধু হতে পারি? বন্ধু তো হতেই পারি, কজ তোমার জন্য প্রাণ প্রিয় বন্ধুকে মিথ্যা বলেছি। তোমাকে হেল্প করানোর জন্য হলেও তো বন্ধু হতে পারি আমরা। কয়েক মিনিটে আরিফের কথায় মুগ্ধ হয়ে অরিন রাজি হয়ে পড়ল। নিঃশ্বাস ছেড়ে দিয়ে মনে মনে একটি কবিতা বলল আরিফ। আমি জয় করেছি আজ বিশাল সিন্ধু, জয় করেছি পর্বতমালা হিমালয়, যা ছিল অসাধ্য করেছি যেন সব সাধ্য। ফয়সাল বেশ কিছুক্ষণ ধরে তাকিয়ে আছে আদিবার দিকে। আদুরির কারণে সে কিছুই বলতে পারছে না। হাজার হোক ছোট বাচ্চা, তার সামনে এমন আচরণ করা উচিত নয়, যার ফলে খারাপ কিছু হতে পারে। আদুরি ফয়সালকে জড়িয়ে ধরে চিন্তা ভাবনাহীনভাবে ঘুমিয়ে পড়েছে। তাকে দেখে বোঝা যাচ্ছে সে নিশ্চিন্তে এই বুকে ঘুমোতে পারবে, যেখানে তার কোনো ভয় নেই। এই প্রথম ফয়সাল তার বুকে কিছু একটা অনুভূতি বুঝতে পারল। ছোট একজন ভাই অথবা বোন থাকা কতখানি জরুরি সে এখন বুঝছে। আদুরির মাথায় এক হাত বুলিয়ে দিয়ে আরেক হাতে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে অনুভূতি নিতে শুরু করলো। আদিবার নজর এই দুই ব্যক্তির ওপর। মনে হচ্ছে ফয়সাল ও আদুরি একে অন্যের বহু পরিচিত। যে কেউ দেখলে ভাববে এই ছেলে হয়তো এই বাচ্চাটির বাবা নয়তো ভাই। দৃশ্যটি ক্যামেরাবন্দি করে রাখলো আদিবা। চুলগুলো খুলে দিয়ে জানলার বাইরে তার দৃষ্টি। হঠাৎ করে ফয়সাল বলে উঠল, এই শোন, এই মেয়ে, আরে তোমাকেই বলছে। এই মেয়ে, এই আজব তো, তোমাকে জলজন্ত একটা মানুষ ডাকছে, তুমি শুনছো না? ফয়সালের কণ্ঠস্বর কানে আসলেও না শোনার ভান করে বাইরে তাকিয়ে আছে আদিবা। সে চায় আরও ডাকুক তাকে। ডাকতে ডাকতে যখন বিরক্ত হবে তখন আরও বিরক্ত করার জন্য সে তো আছেই। প্রচণ্ড বিরক্ত হয়ে ফয়সাল আদিবার চুল ধরে টেনে বলল, চুলগুলো খোপা করবে নাকি কাছে দিয়ে কেটে ফেলবো? আমার চুল আমি খোলা রাখবো নাকি খোপা করব সম্পূর্ণই আমার ইচ্ছা। আপনি বলার কে? তোমার অবদ্ধ চুলগুলো আদুরিকে চালাচ্ছে, তাড়াতাড়ি খোপা করো, নতুন ঘুমের অসুবিধা হয়। আদিবা খেয়াল করলো আসলে তার লম্বা চুলগুলো আদুরির মুখে গিয়ে পড়ছে। এই প্রথম তার মনে ফয়সাল সম্পর্কে অন্য এক ধারণা সৃষ্টি হলো। নিজের চুল খোপা করে চোখ বুজে সিটে হেলান দিয়ে শুয়ে রইল সে। প্রায় 6 থেকে 7 ঘন্টা পর এসে পৌঁছালো সাজেক তারা। ঠান্ডা পরিবেশ, আকাশে চাঁদ তারা না থাকলেও জায়গাটা তাদের ভীষণ আকর্ষণ করেছে। 2টা রুম বুক করা হলো। একটিতে থাকবে অরিন, আদিবা ও আদুরি, অন্যটিতে ফয়সাল ও আরিফ। সারাদিনের ক্লান্তি তাদের সবাইকে ঘিরে ধরেছে। ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিতেই সবাই ঘুমিয়ে পড়ল। রাত 11টা। আদিবার প্রচণ্ড ক্ষুধা লাগায় ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখলো সেই অজানা মানুষটির চেনা নম্বরটি। তাকে রাত 9টায় 3টা কল দিয়েছে। তড়িঘড়ি করে ফোনটা নিয়ে সেই নম্বরে ডায়াল করতেই দেখলো ফোন বন্ধ। মনে মনে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আপনি মানুষটা বড়ই অদ্ভুত। যেখানে রাত বেরাতে ছেলে মেয়েদের চোখের ঘুম কেড়ে নেয় এই এক মুঠো ফোন, সেখানে আপনি ফোন বন্ধ করে ঘুমাচ্ছেন। অদ্ভুত বলেই আপনার সাথে কথা বলতে ভীষণ ভালো লাগে, কিন্তু এই ভালো লাগা কখনোই ভালোবাসা হতে পারে না, কারণ আমরা দুজন ভিন্ন প্রকৃতির মানুষ। আমি জানি আপনি আমাকে কিছু বলতে চান, সব বুঝার শর্ত আমি এড়িয়ে চলি, কারণ আমি চাই আমরা অজানা থেকে বন্ধু হয়ে থাকতে, যে সম্পর্কের কোনো নাম নেই, শুধু আছে অনুভূতি। ফোনটা বিছানার উপরে রাখলো। অয়ন ও আদুরি বেঘরে ঘুমাচ্ছে, কিন্তু তার চোখের ঘুম এখন আর আসবে না। তাই ধীরে ধীরে দরজার কাছে গিয়ে দরজাটা খুলে বারান্দা দিয়ে একদম কর্নারে গিয়ে দাঁড়ালো। মৃদু বাতাসে তার খোলা চুলগুলো বারবার এলোমেলো হয়ে দুল খাচ্ছে। আকাশে কয়েকটা তারা আর অর্ধেক চাঁদকে দেখে মুচকি হাসলো। সামনে দেখা যাচ্ছে বিশাল পাহাড় দাঁড়িয়ে আছে। লাইটের আলোতে ভীষণ চমৎকার চারপাশটা বোঝা যাচ্ছে, তবে সাদা মেঘের ভেলা স্পষ্ট বোঝা না গেলেও অস্পষ্টভাবে ধরা পড়েছে আদিবার চোখে। হাতে ফোন না থাকায় ভীষণ রাগ হচ্ছে তার। এই সময়ে তো কয়েকটি পিক সে তুলতেই পারত, কিন্তু এখন মোটেও তার যেতে ইচ্ছে করছে না রুমে। এত সুন্দর প্রকৃতির ভালোবাসা রেখে কি করে বা সে যাবে? বালিকা তুই ভুল করিয়া খুলিস না তোর চুল, নয় আমি নয়ন জুড়িয়ে করতে পারি ভুল। নয়ন জোরানো রেশমে চুলে হৃদয় ছুঁয়ে যায়, আদর করে দিব তোকে আমার স্বপ্নে আয়। আবেগময়ী কণ্ঠস্বর শুনে পেছন ঘুরে ফয়সালকে দেখতে পেতেই রেঙ্গির উপর হাত রেখে উত্তর দিল আদিবা, আপনি এখানে ঘুমাননি? তোমার খোলা চুলের নেশা যদি আমার চোখ থেকে না কাটে তাহলে ঘুমাবো কি করে? খোলা চুল তুমি বলে দাও, কেন মুগ্ধ না হবে কেউ তোমার মায়ায়? ফয়সালের কবি কবি ভাবের কথা শুনে মুচকি হাসলো আদিবা। ফয়সাল এইবার সেই হাসির দিকে তাকিয়ে থেকে চোখ বন্ধ করে শ্বাস ছেড়ে বলল, আমাকে ভালোবাসা যায় না? তোমার আব্বু আর তুমি কেন আমায় দেখতে পারো না? আমি তো খারাপ কোনো কাজ করি না, বরং লোকের উপকার করি। আমার কাজ নিয়ে তো তোমার কিংবা তোমার পরিবারের গর্ব করা উচিত।
আদিবা কথা ঘোরানোর জন্য বলল, প্রচণ্ড ক্ষুধা লাগছে, কিছু খেতে পারবো? মুচকি এসে উত্তর দিল ফয়সাল। চলো। রাতের খাবারে ছিল বাম্বু চিকেন, যা ওখানকার বিশেষ খাবারের মধ্যে অন্যতম। এখানেও সেই বাঁশের সুনিপুণ ব্যবহার। আগুনের অনিয়ন্ত্রিত তাপে বাঁশের ভেতরেই সেদ্ধ হয় মুরগির মাংস, আর সাথে পরোটা। খাওয়া শেষ, ফয়সাল ও আদিবা রাতের সৌন্দর্য দেখতে এগিয়ে গেল হেলিপ্যাডের কাছাকাছি একটি জায়গায়, যেখানে বেঞ্চের ধারে অর্ধেক চাঁদের আলোয় আলোকিত ছিল পুরো উপত্যকা। কয়েকটি তারা থেকে এখন শত শত তারা আকাশে বিরাজ করছে। হঠাৎ আকাশে হালকা মেঘ তাদের দুজনের চোখের মধ্যে ভেসে উঠল। দেখেছেন জায়গাটা কত সুন্দর, দেখে চোখে নেশা ধরে যাচ্ছে। একদম তোমার এলোমেলো কালো লম্বা চুলের মতো, যতবার দেখি ততবার নেশাগ্রস্ত হয়ে পড়ে আমি। বড্ড অসভ্য লোক আপনি। আচ্ছা বলেন তো, সাজেকের সবচেয়ে সুন্দর জায়গা কোনটি? সাজেকের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে কংলাক পাহাড় ও হেলিপ্যাড। কংলাক পাহাড়ের সৌন্দর্যের কথা আর বড় অপেক্ষা রাখে না। সাজেক ভ্রমণে আসে ভ্রমণ পিপাসুদের কাছে এক প্রধান আকর্ষণ হলো এই কংলাক পাহাড়। এটি মূলত কংলাক পাড়ায় অবস্থিত, যা সাজেক ভ্যালির একেবারে শেষ প্রান্তে অবস্থিত লোসাই জনগোষ্ঠীর দ্বারা অধ্যুষিত একটি এলাকা। কংলাক পাহাড়ের পরে আসে হেলিপ্যাডের কথা। সূর্যোদয়ের সবচেয়ে সুন্দর দৃশ্য দেখা যায় এই হেলিপ্যাড থেকে। সাজেক ভ্যালি নিয়ে দেখছি পিএইচডি অর্জন করে ফেলেছেন। যখনই শুনেছি তুমি আসবে, তখন থেকে সাজেক নিয়ে পড়াশোনা করতে থাকি। অবাক হয়ে গেল আদিবা। সাজেক নিয়ে পড়াশোনা করা যায় নাকি? মনের ভেতর লুকিয়ে থাকা কৌতূহল নিয়ে প্রশ্ন ছুড়ে বলল, সাজেক নিয়ে পড়াশোনা আবার হয় নাকি? না, আসলে সাজেক ভ্যালি সম্পর্কে জানার জন্য গুগল ম্যাপ, ইউটিউব, এমনকি বন্ধুদের কাছ থেকে অনেক কিছু জেনেছে। কোন জায়গায় ভীষণ সুন্দর এই আর কি। তোমাকে তো ঘোরাতে হবে, তাই না? অসভ্য লোক। আমি একটা বললে উনি আরেকটা বলে। রুমে চলুন, আদরে উঠে পড়বে। আদরের কথা মনে হতেই ফয়সাল বলল, বুড়িটা কিছু খেয়েছে? অরিনও মনে হয় খায়নি কিছু। ওরা ঘুমাচ্ছে। ফয়সাল দোকান থেকে কিছু খাবার প্যাকেট করে নিয়ে গেল। রিসর্টে গিয়ে আদিবার হাতে 2টা খাবারের প্যাকেট তুলে দিয়ে বলল, রাতে না খেয়ে থাকে শরীরের জন্য ক্ষতিকর। এখন ওদের ডেকে খাইয়ে দিবে। আর শোনো, জোরে জোরে ডাকবে না, আস্তে আস্তে ভালোবেসে ডাকবে। ঘুমানো ব্যক্তিকে জোরে ডাকলে তার ব্রেনের সমস্যা হয়, বুঝছো? আদিবা তার মাথা এদিক ওদিক খেলিয়ে বুঝালো সে বুঝছে। খাবারের প্যাকেট নিয়ে রুমে যেতে নিলে আচমকা ফয়সাল হাত ধরে টান দিয়ে একদম কাছে মিশিয়ে আদিবার চুলে মুখে ডুবিয়ে চুলের ওপর ভালোবাসার পরশিকে দিয়ে মুচকি এসে বলল, নেশাটা কমানোর জন্য এছাড়া আর কোনো উপায় নেই। সরি আদু, লাভ ইউ। যাও ঘুমিয়ে পড়ো। আদিবার কথা বাড়ালো না, সে চলে গেল রুমে। রাতে আদুরির আর অরিনকে ঘুম থেকে উঠিয়ে খাবার খাইয়ে দিয়ে তিনজন একজন আরেকজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে গরম চা হাতে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে সূর্যোদয়ের আমেজ উপভোগ করছে আদিবা ও অরিন। আদুরি এখনও ঘুমোচ্ছে। অরিন আকাশপানে তাকিয়ে থেকে বলল, শুভ্র মেঘের পিছু পিছু ছুটে যেতে কার না ইচ্ছে করে? শুভ্র মেঘের পিছু পিছু ছুটে যেতে কার না ইচ্ছে করে? মেঘের ভেলায় হারিয়ে যেতে, আকাশের মেঘেদের সাথে কথা বলতে চায় না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু কংক্রিটের এই শহরে মেঘেদের নাগাল পাওয়া দেয়। তাই তো মানুষ মেঘের রাজ্যে গমন করার জন্য ছুটে আসে এই সাজে। চোখের সামনে যখন বিশাল বড় পাহাড় আর শুভ্র মেঘের ছোঁয়া পাওয়া যায়, তখন এই মন বারবার বলে ওঠে, কংক্রিটের শহরে না থেকে চলে আয় প্রকৃতির সবুজ রঙের দেশে, চলে আয় শুভ্র রাঙামোহের দেশে। আদিবা শব্দ করে চায়ের কাপে চুমুক দিয়ে বলল, ভদ্রতার খাতিরে নিঃশব্দে চায়ের কাপে চুমুক দিয়ে এসেছি এতদিন, কিন্তু আজ প্রকৃতির সাথে থেকে মনের ভিতরে থাকা বড়লোকের ভাবটা কমিয়ে ভীষণ ভালো লাগছে। নিঃশব্দে চায়ের কাপে চুমুকের নেই কোনো আনন্দ, কিন্তু শব্দ করে চায়ের কাপে চুমুক দিলে মনে হয় চায়ের কাপটা বলছে, আজ বেজেছে নূপুরের শব্দের মতন তোমার ঠোঁটের শব্দ আমার গায়ে। এই শব্দে আমি বারবার হারাতে চাই, কিন্তু তোমরা ভদ্রতার নাম করে বড়লোকি স্বভাবের কারণে আনন্দ থেকে বঞ্চিত হয়ে আমি। আদুরি, আদিবা ও অরিন সামনে, তাদের পেছনে ফয়সাল ও আরিফ। আদুরি একবার পেছন দিক ফিরে অট্টহাসিতে ফেটে উঠল। আদুরির হাসির অর্থ বাকি 4 জন বুঝতে না পেরে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। আদুরি ভাব নিয়ে বলল, ফ্রিতে বডিগার্ড পাওয়া যায় সে কথা শোনো তোমরা, আমরা কিন্তু ফ্রিতে সার্ভিস দিব না। যেহেতু আমরা পাহারা দিচ্ছে তাই বলছি আমাদের একটা ঘরে চকলেট দিব, যত যাই হোক বডিগার্ড বলে কথা। আদুরির কথা শুনে অরিন ও আদিবা হাসতে হাসতে হাঁটা দিল। আরিফ তো রেগে আগুন।
আদুরিকে ধরতে আসবে তখনই ফয়সাল ওর হাতটা চেপে ধরে বিড়বিড় করে বলল, শালা আমার প্রেমে হারিকেন ধরাতে যাচ্ছিস? চুপচাপ সহ্য কর, পরে সুদে আসলে আদায় করবো। আদুরি তার ছোট্ট 2 হাত দিয়ে দূরবীন বানিয়ে আশেপাশে ভালো করে দেখে বলল, দেখো কত কত ছেলেরা আমার দিকে তাকিয়ে আছে। সুন্দর মেয়ে দেখলে এই ছেলেদের চোখে যেন ধরা পড়ে। যাই হোক, আমার আবার অন্ধকার নেই শুনে। সুন্দরী হয়েছে বলে মাথা খেয়ে নিচ্ছে। এই মেয়ের বয়স 10 হলে 100 ছেলেকে পিছনে ঘোরাবে, আমি শিওর। বেশ কিছুক্ষণ হাঁটার পর হাঁপিয়ে উঠল আদুরি। কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল, 2 জন বডিগার্ড রেখেছি আমি হাঁটার জন্য। 2টাই দেখতে হিরোদের মতো, কিন্তু কাজে কর্মে জিরো। দেখছে বাচ্চা মেয়েটা হাঁটতে হাঁটতে কান্না করছে, একটু কোলে নিয়ে হাঁটবে তা না করে একা একা কাঁদছে। ছি, এদের কাছে একদম বোনের কাছে বিয়ে দেবে না। মাপ চাই বোন, আয় কোলে আয়। আমার ওজন নিতে পারবে? তোমাকে আর তোমার বোনকে দুজনকে একসাথে নিতে পারবো। এখন চলে আসো। শর্ত আছে। কি? হিরোরা যেভাবে কোলে নেয় সেইভাবে নিতে হবে। মনে রেখো, আমার ওজন কিন্তু 18 কেজি। ফয়সাল আদুরির কথা কানে না তুলেই কোলে নিয়ে হাঁটতে লাগলো। অরিন ও আদিবা কথা বলতে বলতে যাচ্ছে। ওদের কোনো হুঁশ নেই পেছনে কি হচ্ছে। অরিন আরিফকে দেখার জন্য পেছনে ঘুরে দেখলো আদুরি ফয়সালের কোলে। ওই দেখ, ফয়সাল ভাই আদুরিকে কোলে নিয়েছে। ভাই কিন্তু তোকে সত্যিই ভালোবাসে। আদিবা পেছনে ঘুরে দৃশ্যটা দেখে মুচকে এসে আবারও হাঁটতে লাগলো। সারাদিন ঘোরাঘুরি করার পর ভীষণ ক্লান্ত তারা। রাত 8টায় শুয়ে পড়লো সবাই। রাত 1টা হঠাৎ আদিবার ফোনটা বেজে উঠতে চোখ কসলাতে কসলাতে ফোনের দিকে তাকিয়ে নাম্বারটি দেখে চমকে উঠল সে। অজানা মানুষটির চেনা নম্বরটি। এত রাতে তো ফোন কখনো দেয় না। সমস্যা হয়েছে কিনা জানার জন্য আদুর ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসলো মধুর একটি কণ্ঠ। ভীষণ বিজি এখন, তাই না? ফ্রেন্ডের সাথে ঘুরতে আসছি তো তাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় গিয়েছো? সাজেক। নামটি বহুবার শুনেছি, কিন্তু যাওয়া হয়নি। জীবনে হবে কিনা সন্দেহ। তাছাড়া মনের ভিতর ভ্রমণের কোনো ইচ্ছে নেই। যে টাকা দিয়ে ঘুরবো সে টাকা দিয়ে 3 বেলা পেট ভরে খেতে পারবো পরিবার নিয়ে। ঘোরাঘুরি হলো বড় লোকের। আপনি বলেন, আমি সাহায্য। আদিবার বলার আগেই ওপাশের লোকটি বলে উঠল, না খেয়ে মরতে রাজি, কিন্তু পরের টাকা দিয়ে ঘুরতে রাজি নই। অনেক কথা বলার আছে তোমাকে, শুনবে যদি বিজি না থাকো? আদিবা সারাদিনের ক্লান্তির নিমেষে উদা হয়ে গেল। ফোনটা হাতে নিয়ে বাইরে দাঁড়িয়ে প্রকৃতির সাথে থাকতে থাকতে সে শুনতে চায় অজানা মানুষটির কথা। শুনবো। আজ আকাশে গোল চাঁদ। চাঁদের আশেপাশে মেঘেরা খেলছে। কেউ আঁকছে লম্বা লম্বা ঘোড়া, কেউ বা আঁকছে স্তূপের মতো একত্রে মিশিয়ে ফেলা, আবার কেউ আঁকছে গোলাকার বৃত্ত। রাতের আকাশের এই আর্টের খেলা ভীষণ ভালো লাগছে আদিবার। তোমাকে অনেক কথা বলতে চাই, কিন্তু সময়ের অভাবে বলা হয়নি। তাই আজকে আধা ঘন্টা কথা বলে মনের যাবতীয় সব কথা বলে দেবো তোমাকে। আদিবা ভয় পেল। আজ যদি এই মানুষটা তাকে প্রপোজ করে সে কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারবে না, কারণ এই মানুষটার প্রতি তার মায়া, ভালো লাগা, মোহ ছাড়া আর কিছুই নেই। সারাদিন এই মানুষটার কথা তার মনে পড়ে না, কিন্তু রাত যখন 9টা তখনই মনে হয়, যা কখনো ভালোবাসা হতে পারে না। এখন যদি রিজেক্ট করে তাহলে কি সে আর ফোন দেবে? নানান চিন্তাভাবনা এলোমেলোভাবে আসছে আদিবার মাথায়। কি বলবেন? আমি নতুন চাকরি পেয়েছি, 15,000 টাকা বেতন। কষ্টের দিন এবার শেষ হয়ে মনে হয়। গুড নিউজ তো, এইটাই বলা ছিল। না, আসলে আমি একজন মেয়েকে পছন্দ করতাম বলা যায়। তাকে আমি ভালোবাসি, কিন্তু তার পরিবার কিছুতে আমার মতো গরিব পরিবারের ছেলের সাথে তাদের বাড়ির মেয়ের বিয়ে দিবে বলে মনে হয় না। প্লিজ রাগ করো না। আদিবার দম যেন বন্ধ হয়ে আসছে। সে চায় না এসব শুনতে, কারণ এই মানুষটার কষ্টের মাঝে সে আর কষ্ট দিতে চায় না, কিন্তু তবুও তাকে শুনতে হবে। লোকটি বলে যাচ্ছে, চাকরি পাওয়ার পর আমি তার সাথে যোগাযোগ করি, পরে জানতে পারি সেও আমায় ভালোবাসে। ওর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানোর পর তার পরিবার রাজি হয়ে যায়। আদিবা যেন হাঁপ ছেড়ে বাঁচল। মিষ্টি এসে বলল, তাহলে সাহেবের বিয়ে হবে? সত্যি বলতে আজ 2 দিন হলো আমার বিয়ে। তোমাকে 2 দিন ধরে ফোন দিয়ে যাচ্ছি, কিন্তু তুমি রিসিভ করছো না। সে কারণে আজ সিদ্ধান্ত নিলাম গভীর রাতে ফোন দেব। শহরের মেয়েরা তো রাত জেগে বাড়িঘর পাহারা দেয়। অভিমানী সুরে বলল আদিবা। কচু, কে বলেছে শহরের মেয়েরা রাজ্যে গিয়ে বাড়ি পাহারা দেয়? মজা করলাম। এখন বলো, রাগ করেনি তো? রাগ তো একটু লাগছে। এত ভালো বন্ধু আমরা, কিন্তু আপনি আমাকে দাওয়াত দেননি।
ভাবির নাম বলেননি, কথা বলিও দেননি, রাগ হওয়াটা স্বাভাবিক না? ওর নাম মিলি। এখন তো ও ঘুমাচ্ছে, পরে একদিন কথা বলে দেব। আচ্ছা, এখন তো আপনার নাম জানতে পারি, বলুন প্লিজ। সুজন, রাখছি কেমন? অনেক রাত, ঘুমাতে হবে। আচ্ছা। সুজন ফোন কেটে দিল। আদিবার আজ ভীষণ খুশি লাগছে, ইচ্ছে করছে নাচতে ওর। এতদিন পর সে অজানা অচেনা মানুষটির নাম জানতে পেরেছে। সব থেকে বেশি খুশি হয়েছে যখন জানলো সুজন তার ভালোবাসার মানুষটিকে অর্ধাঙ্গিনী হিসেবে পেয়েছে। ফয়সালের কথা ভাবতেই তার সমস্ত শরীর শিউরে উঠল। ফয়সাল নামক মানুষটিকে দেখলেই মনের ভিতর আলাদা এক অনুভূতি সৃষ্টি হয় তার। আদরির প্রতি কেয়ার ভালোবাসা দেখে ভালো লাগতে শুরু করেছে তার। পরের দিন অর্ধেক সময় তারা ঘোরাঘুরি করলো। আদিবা একটা জিনিস খেয়াল করলো, যখন বাড়িতে কথা বলে তখন আদুরি দূরে চলে যায় ফোন নিয়ে। আদুরির মাথায় কি চলছে জানা নেই তার। বাচ্চা মেয়ে বলে আর কিছু ভাবলো না আদিবা। একটু দূরে অরিন ও আরিফের মারামারি দেখে হাসছে সবাই। আইসক্রিম কিনেছিল অরিন, আরিফ এসে পুরো আইসক্রিম নষ্ট করে দেওয়াতে এখন মারছে আরিফকে। ফয়সাল ঝুঁকে এসে আদিবার কানে ফিসফিস করে বলল, আমিও তোমার হাতে মার খেতে চাই আদৌ। শখ কত? অনেক শখ, প্লিজ মারো আমাকে। আদিবা সুযোগের সৎ ব্যবহার করলো, কয়েকটি দুমদাম কিল বসিয়ে দিল ফয়সালের পিঠে। রাতে ঠিক করলো সবাই মিলে ট্রুথ আর ডেয়ার খেলবে। মেয়েদের রুমে আসলো আরিফ ও ফয়সাল। বোতল কুড়িয়ে প্রথম আসলো আদুরির কাছে। আরিফ জিজ্ঞাসা করলো, টুথ নাকি ডিয়ার? ভিতরে ট্রুথ নেয়, যেহেতু আমি সাহসী, সো ডিয়ার। আরিফ মনে মনে বলল, ছোট শালি, এইবার তোমাকে ভাগে পেয়েছি। দাঁড়াও, তোমাকে আজ এমন ডিয়ার দিব জীবনের আমাদের সাথে লাগতে আসবে না। কি হলো বডিগার্ড, বলো তো কি ডিয়ার? তুমি 30 মিনিট আমার হাত পা ম্যাসাজ করে দিবে, চুল টেনে দিবে। খেলবো না আমি, ইউ পচা। ওকে, তুমি যে ভীতু বুঝতে পেরে গেছি আমি। আমি ভীতু নই। তাহলে পূরণ করো ডিয়ার। আদুরি বাধ্য মেয়ের মতন আরিফের চুল টেনে দিচ্ছে, মনে মনে তো বকা দিচ্ছেই। এইবার আসলো ফয়সালের কাছে। সাথে সাথে ফয়সাল বলল, ট্রুথ। জীবনে এমন কিছু করেছেন যা আপনি করতে চাননি, কিন্তু কোনো কারণে সেই কাজটি করতে হয়েছে? প্রথম যে কাজটা করতে না চেয়েও করেছিলাম তা হলো ভার্সিটির ল্যাবে তোমাকে ভয় দেখিয়ে ঘাড়ে আঁচড় কাটা। ইচ্ছে করে করিনি, একটু মজা করার জন্য। আদিবা ও অরিন চমকে উঠল। তাহলে সেদিনের সেই কঙ্কাল থেকে আঁচড় কাটেনি, কেটেছে এই বজ্জাত ফয়সাল? রাগে দৃষ্টি নিক্ষেপ করে আদিবা বলল, সেদিন আপনার দুষ্টামির জন্য আমি কত ভয় পেয়েছি জানেন? হার্ট অ্যাটাক হলে কি করতেন? বাই দ্য ওয়ে, আপনি কি দেখতে পাইনি কেন? রুমটা অন্ধকার ছিল, তাছাড়া ওই রুমের দেয়ালের আড়ালে আরেকটি দরজা আছে। আমার যত কাজ ওইখানে বসে করি আমি। তোমাকে ভয় দেখে আমি ভিতরে চলে যাই, আর তুমি ভয় পেয়ে দৌড়ে পালাও। আবারও বোতল ঘোরালো হলো। এইবার আসলো অরিনের কাছে। আদুরির ডিয়ার দেখে সে ভয়ে বলল, ট্রুথ। আরিফ বলে উঠল, আমায় পছন্দ করো? মিথ্যা বললে খেলতে আসো কেন? সেই দিনের বাসে যে কথাগুলো বলেছিলেন সেই কথা শুনে পছন্দ করে ফেলেছি। আরিফ পারছে না জড়িয়ে ধরতে, তার এখন নাচতে ইচ্ছে করছে। খুশিকে দমিয়ে রেখে আবারও খেলায় মনোযোগ দিল। এইবার আসলো আরিফের দিকে। ভাব দেখিয়ে সে বলে উঠল, ডিয়ার। আদুরি লাফ দিয়ে আরিফের কোলে বসে চেঁচিয়ে বলে উঠল, এখন তুমি আমার হাত পা ম্যাসেজ করবে, শুধু আজকে নয়, যতদিন এইখানে থাকবো ততদিন। চকলেট দিবে অনেকগুলো। আদুরির কথা শুনে সবাই হাসলো, কিন্তু বেচারা আরিফের মুখ কষ্টে দুঃখে ভরপুর ছিল। আজ রাতে সুজন ফোন দেয়নি, আদিবাও দিল না। জানলার ধারে দাঁড়িয়ে পাহাড় দেখছে সে। পেছন থেকে অরিন জড়িয়ে ধরে বলল, ফয়সাল ভাইয়া কিন্তু অনেক ভালো, আমি জানি তোরও ভীষণ ভালো লাগে। আগে তো দেখেছি ভাইয়ার সমস্ত ভিডিওতে তুই লাভ রিয়াক্ট দিতি। তোর জীবনের প্রথম ক্রাশ ছিল, তাহলে বিয়ের প্রপোজাল পেয়েও বারণ কেন করছিস? আমি বিয়ের পর ভালোবাসতে চাই, বিয়ের আগে প্রেম হারাম, তুই জানিস। ভাইয়া তো বিয়ে করতেই চাইছিল, তুই তো রাজি হলি না। আব্বু ওকে পছন্দ করে না, তুই জানিস। আব্বু যাকে পছন্দ করে না তাকে আমিও পছন্দ করি না। এতে তুই তো এখন ভাইয়াকে পছন্দ করিস, যদি পছন্দ না করতি তাহলে তুই প্ল্যান অনুযায়ী কাজগুলো করছিস না কেন? আদিবা মাথা নিচু করে রাখলো। যতবার সে ফাঁসতে চাই ফয়সালকে, ততবারই ব্যর্থ হয় সে। অরিনের প্রশ্নের জবাব তার নেই। কথা ঘোরানোর জন্য মুচকে এসে বলল, ঘুম পাচ্ছে, সকালে কথা হবে। সকালে আদিবা বাইরে গিয়ে বেঞ্চে বসে অরিনের বলা রাতের কথাগুলোই ভাবছে। এক বাটি আইসক্রিম নিয়ে আদিবার সামনে দাঁড়ালো ফয়সাল। আইসক্রিম দেখে হাতে নিল বাটিটা।
চামচ নিয়ে আইসক্রিম তুলতে নিতেই আইসক্রিম সহ পানি মুখে এসে পড়ল আদিবার। ফয়সাল হাসতে হাসতে টিস্যু দিয়ে দুষ্টু এসে বলল, বেলুনে পানি ভরে বাটির মধ্যে রেখে তার উপরে কিছুটা আইসক্রিম সাজিয়ে এনেছে। কি লোভী, দেখি খেতে শুরু করেছ। মুখ পরিষ্কার করতে করতে বলল আদিবা। অসভ্য শয়তানের যমজ ভাই একটা। শুনলাম তুমি নাকি আমি ভালোবাসো। কে বলেছে? আদুরি, অরিন। বিয়ের পর শুধু স্বামীকেই ভালোবাসবো আমি। তাহলে চলো বিয়ে করে ফেলে। আমার আব্বু আপনাকে পছন্দ করে না, সো বিয়ে করার প্রশ্নই আসে না। শ্বশুরমশাই তো আমাকে হেভি পছন্দ করে। ওয়েট। ফয়সাল ফোন বের করে ফোন দিল। দুইবার রিং হতেই ওপাশ থেকে আদিবার বাবার কণ্ঠস্বর ভেসে আসলো। কি গো জামাই বাবা, মেয়ে আমার রাজি হয়েছে? শ্বশুরমশাই, আপনার মেয়ে বিয়েতে রাজি। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আলহামদুলিল্লাহ। কবে আসবে জামাই বাবা? আপনার মুখে রাজাকারের বাচ্চা ডাকতে ভীষণ সুন্দর লাগে। অবাক হয়ে বললেন আদিবার বাবা। তুমি জানলে কি করে? নিশ্চয়ই আদুরি বলেছে। জি, এখন থেকে আমাকে রাজাকারের বাচ্চা বলেই ডাকবেন। ওই পাশ থেকে উনি অট্টহাসিতে ফেটে উঠলেন। আচ্ছা, রাজাকারের বাচ্চা। আদিবা যেন আকাশ থেকে পড়ল। ভ্রকুচকে জিজ্ঞাসা করলো, আব্বু আপনাকে জামাই বাবা ডাকেন? কাহিনী কি বুঝলাম না। কিছুদিন আগে ব্যাংকে তোমার বাবার নামে অনেক টাকা ব্যয় করার মামলা করা হয়। সেই মামলা থেকে আমার বাবা আর আমি তোমার আব্বুকে বাঁচাই। সেদিন আমার আব্বুর একটা দাবি, তোমাকে আমার কাছে বিয়ে দিতে রাজি হয় উনি। তোমার আব্বু বলেছিল তুমি রাজি থাকলে বিয়ে হবে। তাই তো যেদিন তুমি সাজেকাশের কথা বলছিলে, তোমার আব্বুই তো জানিয়েছিল। আদুরিকে দিয়েছেন যেন তোমার মনের গতি উনি বুঝতে পারেন। এই কারণেই তো আদুরি লুকিয়ে কথা বলে। ও তোমার আব্বুকে বলেছে তুমি আমায় পছন্দ করো। আদিবার এখন প্রচুর রাগ লাগছে। শেষ ওর বাবা আর বোন ওর বিরুদ্ধে। তবে মনে মনে খুশি সেই প্রথম ক্রাশ নামক মানুষটিকে সে স্বামী হিসেবে পাবে বলে। ফয়সাল আদিবার হাতটা তার হাতের মুঠোয় নিয়ে বিয়ের প্ল্যান করতে ব্যস্ত। আদিবা তো লজ্জায় মাথা নিচু করে রেখেছে। আদুর এই দৃশ্য ফোনে বন্দি করে বাবার কাছে পাঠিয়ে দিয়ে অরিনের কাছে চলে গেল। একটা কোকের বোতলে 2টা পাইপ লাগিয়ে খাচ্ছে অরিন ও আরিফ। দেখে বোঝা যাচ্ছে তার বেশ রোমান্টিক মুহূর্ত আছে। মনে মনে কষ্ট নিয়ে রুমে এসে 2 গালে হাত দিয়ে বলল আদুরি, ইস তুহিনের বাচ্চা, আজ তোকে ভীষণ মিস করছি। তুই আসলে তো আমারও এখন কানামাছি কিংবা গোল্লাছুট খেলতে পারতাম। হাপুর গোয়েন্দা হয়ে এসে বড্ড ভুল করেছি। অটুট থাকুক তাদের সম্পর্ক। সুজন যেন তার মিলিকে নিয়ে অভাবের মাঝেও ভালোবেসে সুখে থাকতে পারে। অরিন ও আরিফের খুনসুটি ভালোবাসা যেন কখনো না কমে। বিয়ের পর বৈধ সম্পর্কে ফয়সালকে স্বামী হিসেবে পেয়ে আদিবা যেন ভালো থাকে। তাদের দুমুঠো প্রেম যেন অটুট থাকে সবসময়। কোথাও যাইনি জানি, এখানেই আছি, যেখানে ভালোবাসা এত কাছাকাছি, যেখানে ফিসফিস মায়া কত কথা, যেখানে তুমি ময় কি ভীষণ আকুলতা। এই তো আমাদের দুমুঠো প্রেমের কথা।